ভাইয়া, অনেক বেলা হয়ে গেছে, ওঠেন। খালামণি আপনাকে ডাকতে বলেছে, প্লিজ উঠুন না ভাইজান। কবিতার মুখ থেকে এরকম কথা শুনে ঈশান ঘুমের ঘোরেই বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। তারপরই মেয়েটার একটা হাত জড়িয়ে ধরে ফেলল। ছোট ভাইয়া ঘুমের ঘোরে এরকম একটা কাজ করবে সেটা কবিতা কল্পনাও করতে পারেনি। ঈশান কবিতার হাতটা জড়িয়ে ধরে ফেললে মেয়েটা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। ছেলেটা চোখ মুখ বিরক্তিতে আবারও কুঁচকে ফেলে। তারপর একটু জোর করে এই বুকের মাঝে হাতটা জড়িয়ে ধরতেই কবিতা হুড়মুড়িয়ে ঈশানের গায়ের উপর পড়ে যায়, যার জন্য কন্ট্রোল নিজের উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েই ঈশানের বুকের মধ্যে ঢলে পড়ে। আর তাতেই ঘটল বিপত্তি। ঈশান এবার কবিতাকে জাপটে জড়িয়ে ধরে ফেলল। তারপর একদম কোলবালিশের মতো করে জড়িয়ে ধরে ফেলল মেয়েটাকে। বুকের মাঝে লেপ্টে গেল কবিতা। ও ভাবতেও পারেনি যে আজকে হুটহাট করে মালিকের ছেলের সাথে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে। প্রথমে লোকটাকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলো, কিন্তু তাতে যেন কোনো কাজই হলো না। কবিতা যতবার করে ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে ততবারই ঈশান ওকে আর একটু শক্ত করে আঁকড়ে ধরছে। একটা লজ্জা আর শঙ্কা, তার উপর এক অজানা ভয় কাজ করছে কবিতার মনে। যদি ভাইজান ওকে এই অবস্থাতে দেখে তাহলে কি হবে, সেটা নিয়ে কবিতা ভয় পাচ্ছিল। ঘটনা সূত্রপাতটা এখান থেকেই। আপনারা হয়তো ভাবছেন এখানে কি হচ্ছে। আসলে কবিতা একদম অসহায় গরিব ঘরের একটা মেয়ে। মেয়েটা পাশের এক বস্তিতে থাকে, পড়াশোনার দিক দিয়ে ভালো, তাই ঈশানের বাসায় আসার পর ওর আব্বু আম্মু কবিতাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছিল। এসএসসি পরীক্ষাটা কোনো রকমে দিতে পেরেছিল। তারপর মাঝে 3-4 বছর গ্যাপ গেছে। মেয়েটার এই মায়া ভরা মুখটা দেখে ওদের খুব বেশি মায়া হয়েছিল বলেই ওরা কবিতাকে কলেজে ভর্তি করিয়ে দেয়। তারপর থেকে মেয়েটার বেশ ভালোই চলছিল দিনকাল। এখানে থেকে বেশ ভালো টাকাই মাইনে পায়। আর তার উপর সকালবেলা বাসার সব কাজ করে রেখে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কলেজে চলে যায়। তারপর আবার দুপুরের মধ্যে ফিরে আসে। যেদিন কলেজটা না থাকে সেদিন সারাদিন কাজ করে, পরের দিনের কাজগুলো এগিয়ে রাখে। ঈশানের আব্বু আম্মু কবিতাকে প্রচণ্ড পরিমাণে স্নেহ করে। মেয়েটা ঈশানের থেকে বয়সে অনেক জুনিয়র। মেয়েটাকে দেখতে একদম পুতুলের মতো, এ যেন গোবরে পদ্মফুল। যে কোনো ছেলে রাতের ঘুম হারাম করে দিতে পারবে এই মেয়ের সৌন্দর্য। তারপরও অন্যান্য বিষয়ের দিক থেকে দেখতে গেলে ও একটা অসহায় মেয়ে, গরিব ঘরের মেয়ে বলে অনেকে অনেক কথাই বলবে, কিন্তু তাতে তো পেট চলবে না। কবিতার আম্মু অন্য একটা বাড়িতে কাজ করে, আর কবিতাকে এই ভালো বাড়িতে কাজে দিয়েছিল। এজন্যই যেন মানুষ ওকে বাজে কথা বলতে না পারে। গরিব ঘরে একটা সুন্দরী মেয়ে জন্ম নিলে মানুষ তাকে হাজারটা বাজে কথা বলবে, এটাই স্বাভাবিক। সেজন্য কবিতাকে ওর আম্মু এই বড়লোক বাড়িতে দিয়েছিল। ঈশানদের বিজনেসম্যান ফ্যামিলি, 2টি ভাই 1 বোন। বোনের বিয়েটা কয়েকদিন বাদেই, সেজন্য বেশ ব্যস্ত ছেলেটা। কাল রাতেও আব্বুর সাথে বিয়েতে কাকে কাকে ইনভাইট করা হবে, কাকে কাকে আগেই বলা হবে, এসব নিয়ে আলোচনা করছিল। তাই রাত 2টো বেজে গেছে এসব বিষয় নিয়ে আলোচনা করতে করতে। সেজন্য ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেল। আর আজকে সকালে কোনো কাজকর্ম নেই বলে একটু বেলা অবধি করেই ঘুমোচ্ছিল ঈশান। এর মাঝে ঈশানের আম্মুর কথাতেই কবিতা এসে ঈশানকে ডাকতে লাগলো। আর তারপরই যেটা হলো সেটার জন্য কবিতা প্রস্তুত ছিল না। ছেলেটা যে ওকে এমন করে জড়িয়ে ধরে ফেলবে সেটা ভাবতেও পারেনি মেয়েটা। কারো শরীরের উষ্ণ ছোঁয়াতেই একদম তাকে আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ফেলল, যার জন্য কবিতা খানিকটা ভড়কে যায়। ছেলেটা যদি ওকে এই অবস্থাতে দেখে তাহলে নিশ্চয়ই রাগারাগি করবে। কবিতা এবার জোর করে নিজেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে ঈশানের ঘুমটা ভেঙে গেল। তারপর চোখের সামনে থেকে যখনই কবিতাকে দেখলো তখনই হুড়মুড়িয়ে উঠে বসলো আর আমতা আমতা করে বলতে লাগলো, এই কবিতা, তুই এখানে কি করছিস রে? তোকে তো আমি এখানে ডাকিনি। তুই আমার রুমে আমার বেডে কি করছিস? এখন তো এই কথা বলবেনই। খালাম্মা আপনাকে ডাকতে পাঠিয়েছিল, আপনি আমাকে ডাকতেই তার মাঝখানে আপনি আমাকে এমন করে 4 হাত পা দিয়ে জড়িয়ে ধরে ফেললেন। এখন আবার এসে দোষ দিচ্ছেন না আমারই। আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম, আর আপনি কিনা উল্টো আমাকে এমন করে জড়িয়ে ধরে ফেললেন। সত্যি করে বল, তুই এখানে কি করছিলি? আমি তোকে জড়িয়ে ধরেছি নাকি তুই এসে? ছি, আমি গরিব হতে পারি ভাইয়া, কিন্তু কখনো ওরকম কিছু চিন্তাও করি না। আপনারা আমাকে টাকা দিয়ে রেখেছেন, তাই বলে আপনাদের কারোর গলায় ঝুলে পড়বো এতটা বাজে মেয়ে আমি নই ভাইয়া। ঈশান বুঝতে পারল ঘুমের ঘোরে হয়তো সত্যিই এরকম কিছু করেছিল।
তাই বিষয়টা ভেবে নিয়েই আমতা আমতা করে বলতে লাগলো। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, সরি, আমি আসলে ঘুমের ঘরে এমনটা করে ফেলেছি। ভাবতে পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। প্লিজ কিছু মনে করিস না। ঠিক আছে, এরপর থেকে আমি আর আপনাকে ডাকতে আসবো না। কি একটা বাজে পরীক্ষিতের মুখে পড়লাম। তার উপরে আবার আপনি কেমন যেন এলোমেলো হয়ে শুয়েছিলেন, আরও শরীরে কিছুই নেই। আপনার কি একটু লজ্জা করে না ভাইয়া? ঈশানকে কথাটা বলেই কবিতা রুম থেকে বেরিয়ে গেল। ঈশান মেয়েটার কথাতে শরীরে একটা চাদর দিয়ে ঢেকে ফেলল। কবিতা একটা ডেভিল হাসি দিয়ে চলে গেল। এই মেয়েটা বড্ড বেশি দুষ্ট, মাঝে মাঝে এমন কথা বলে যার জন্য বাসার অনেককেই লজ্জায় পড়তে হয়। বিষয়টা নিয়ে ভেবেই কবিতা এবার সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঈশানও ফ্রেশ হয়ে নিচে আসে। এর মাঝে ওকে আব্বু কয়েকজন আত্মীয়কে ইনভাইট করার কথা বললে ঈশান সেখান থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। তারপর সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করে সন্ধ্যার মুখে বাসায় ফিরেছে। ঈশান নাস্তা করবে, তাই কবিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কবিতা, কোথায় রে তুই? আমাকে আগে একটা কফি দে, তারপর তোর কাজবাজ করিস। আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য কিছু তৈরি কর। কবিতা দৌড়ে আসলো, তারপর এসেই বলতে লাগলো। জি ভাইয়া, আমি এখনই তৈরি করে দিচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। বেশি দেরি করিস না, আমার কিন্তু খুব খিদে পেয়েছে রে। ভাইয়া 5 মিনিট অপেক্ষা করুন, আমি কফিটা বানিয়ে দিচ্ছি, তারপর না হয় অন্য কিছু তৈরি করে দেবো। ঈশান ডাইনিংয়ে সোফাতে বসে টিভিটা অন করে বসে পড়ল। এর মাঝখানে কবিতা গিয়ে কফি বানিয়ে এনে সামনে দিতেই ঈশান একটু মুচকি হেসে বলতে লাগলো। থ্যাঙ্কস। কবিতাও মুচকি হেসে চলে গেল। ঈশান কফি খাওয়া শেষ করে তারপর কিচেনের দিকে তাকালো। খেয়াল করলো মেয়েটা বেশ খানিকটা তাড়াহুড়ো করছে। ঈশান আর কিছু বলল না, তবে কবিতা মিনিট 15-র মধ্যে ওর জন্য পাস্তা বানিয়ে নিয়ে এলো। ঈশান খেতে লাগলো। এমন করে 7টা দিন কাটলো। 7 দিন পর থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল, যার জন্য ঈশানও খুব ব্যস্ত হয়ে পড়ল। এর মাঝে ঈশান শেষ কয়েকটা দিন খেয়াল দেখেছে কবিতা কেমন যেন সবসময় আড়ালে থাকার চেষ্টা করে। ওদের বাড়ির এত বড় অনুষ্ঠান, তাই তেমন করে বিষয়টা নিয়ে ভাবার সময় পায়নি। আজকে আবার ঈশানের আপুর গায়ে হলুদ ছিল। কবিতা আজও আড়ালে আবডালেই থাকছে, তাই ঈশান কবিতার হাত ধরে টেনে নিয়ে স্টেজের সামনে এনে দাঁড় করালো। তারপর আপুকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপু, কবিতা আজকাল সবসময়ই আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। ও ভাবে ও আমাদের পরিবারের কেউ নয়, সবসময় নিজেকে কাজের মেয়ে মনে করে রে। তোরা কেউ কখনো ওকে বলেছিস ও আমাদের বাসার কাজের মেয়ে? সেটাই তো, আম্মুকে কতবার করে জিজ্ঞেস করলাম কবিতা কোথায়। তুই সবসময় দূরে দূরে থাকিস কেন রে কবিতা? তোকে তো আমি নিজের বোনের মতো ভালোবাসি, বল। কবিতাকে ঈশানের আম্মু একটা হলুদের শাড়ি দিয়েছিল। মেয়েটা সেটাই পরেছে। দেখতে বেশ মিষ্টি লাগছে, আর হালকা সাজে একদম পুতুলের মতো লাগছে। ঈশান জানে না এই কাজের মেয়ের ভেতর কী এমন আছে যার জন্য ওকে এত মায়াবতী লাগে। ঈশান কিছুক্ষণ ধরে কবিতাকে দেখল, তারপর একটা সময় মনে হতে লাগলো এসব ওর ভাবনা চিন্তা ভুল। সেটা ভেবেই এড়িয়ে গেল। কবিতা ওর আপুকে হলুদ দিয়ে তারপর সেখান থেকে চলে গেল। পরদিন বিয়ের অনুষ্ঠানটা বেশ ভালোই মিটে গেল। ঈশান আপুকে বিদায় দিল। অন্যদিকে খেয়াল করলো কবিতার দিকে কেউ যেন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান যতবারই বিষয়টা বোঝার চেষ্টা করছিল, কেউ যেন ওর চোখের আড়াল হয়ে যাচ্ছিল। ঈশান বিষয়টাকে পাত্তা দিল না, কিন্তু যতবারই এসব বিষয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো ততই যেন চোখের সামনে ভাসছিল। না জানি মেয়েটা আবার কোন সময় কোন বিপদে পড়ে। ঈশান এসব ভেবেই ভয় পাচ্ছিল যে এই বাড়ি ভর্তি মেহমানের সামনে যদি কেউ ওকে কিছু বলে তাহলে মেয়েটা কান্নাকাটি করতে আরম্ভ করবে। কবিতা একটু দুষ্টু টাইপের হলেও মনের দিক থেকে অনেকটাই দুর্বল। কেউ কিছু বললেই মেয়েটা কেঁদে ফেলে। সেজন্য ওর আম্মু অনেক আকুতি মিনতি করে ঈশানের বাসায় ওকে কাজের জন্য বলেছিল। অবশ্যই এর কারণ ছিল মেয়েটা কলেজে ভর্তি হওয়ার কিংবা পড়ালেখা করার সময় এসে ওর আম্মুকে কাজে পাঠিয়ে দিয়েছে। সেজন্য ঈশানের আম্মু বারণ করছিল। তখন ঈশানের বোন আর ঈশান বলেছে মেয়েটা যেহেতু এরকম একটা বিপদে পড়েছে তাহলে ওকে এখানে রাখাই যায়। ঈশানের আম্মু মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, কখনো বুঝতেও দেয় না যে ও এই বাসার কাজের লোক। যাই হোক, বিয়েটা মিটে গেল। পরদিন সবাই মিলে আপুকে আনতে গেল। কবিতা যাবে না বলে জেদ ধরেছিল। ঈশান জোর করে আম্মুকে দিয়ে বলিয়ে কবিতাকে নিয়ে গেল, আর আম্মু বলে দিল কবিতাকে সবসময় চোখে চোখে রাখার।
দেখো আব্বু, কবিতা একটা আননোন পার্সন আমাদের বাসাতে। তার উপর সবাই মেয়েটার দিকে কিভাবে তাকায় তুমি বুঝতেই তো পারছো। দেখে মনে করবে না কেউ কাজের মেয়ে যে এর উপর বাজে দৃষ্টি দিতে পারে। মেয়েটা একটু সাজুগুজু করতে পছন্দ করে, সেজন্য তোমার আপু যাওয়ার আগে বলে গেছে ও বাসা থেকে যাওয়ার পর ওর সব জিনিসপত্রগুলো যেন কবিতা ব্যবহার করে। মেয়েটা যেতে চাইছিল না, তোমার কারণেই আমি ওকে পাঠাচ্ছি। তবে একটা কথা, তুমি কিন্তু ওর খেয়াল রাখবে, আর খবরদার কেউ যেন ওকে ডিস্টার্ব না করে। মেয়েটা গরিব ঘরের হলেও প্রচণ্ড পরিমাণের আবেগী, সেটা তুমি জানো। ও গরিব ঘরের হলেও কিন্তু ওর একটা আত্মসম্মান বোধ আছে, যেখান থেকে ও প্রচণ্ড পরিমাণে নাজুক একটা মেয়ে। যদি কিছু হয়ে যায় তাহলে ওর আম্মুকে কিন্তু আমরা কোনো জবাব দিতে পারবো না। ঈশানের আম্মু কবিতার আম্মুকে আজকে ডেকে নিয়েছে, বাসায় অনেক কাজকর্ম, সেই জন্য। অন্যদিকে আপু শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে আলাপ আলোচনা করে তারপর বোন আর দুলাভাইকে সহ আরও কয়েকজন মেহমানদের একসাথে করে ওরা বাসায় ফিরল। বাসায় ফেরার পর ঈশান কবিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কবিতা শোন, ছাদে গিয়ে দেখ, আমার কিছু কাপড় শুকাতে দেওয়া আছে। কাপড়গুলো হয়তো কেউ আনেনি, আম্মুর কাজের জন্য ব্যস্ত আছে, সেজন্য নিয়ে আসতে পারেনি। তুই গিয়ে একটু নিয়ে আয় না। ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি। ঈশান রুমে গেল, ফ্রেশ হয়ে তারপর বাইরে আসতেই দেখলো কবিতা এখনও আসেনি। একটা ট্রাউজার ছিল ওর মধ্যেই, সেটা পরবে ভেবেছিল, কিন্তু মেয়েটা আবার কোথায় গেল? ঈশান আম্মুর কাছে এসে জিজ্ঞেস করলো, আম্মু, কবিতা আসেনি এখনো? কেউ না তো, ওকে তো আমরা বাসাতে আসার পর থেকে দেখছি না। তোমরা আসলে মেয়েটা কি আবার বাড়িতে রয়ে গেল নাকি? কই না তো, তেমন তো কিছু নয়। তাছাড়া আমাদের গাড়িতেই মেয়েটা আসলো। আমি ওকে একটু ছাদে পাঠালাম যে আমার কাপড় চোপড়গুলো আনার জন্য, কিন্তু ও তো আসছে না। আধা ঘন্টা হয়ে গেল, তারপরে মেয়েটাকে দেখছি না। আমি জানবো কি করে? গিয়ে দেখো কি করছে, নাকি বাসায় গেল কোনো কাজের জন্য। একটু গিয়ে দেখো তো কোথায় আছে। ঈশান আশেপাশে মেয়েটাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। আপুকে জিজ্ঞেস করলো, আরও কয়েকটা কাজিনকেও জিজ্ঞেস করলো, তখনও যখন পেল না, তখন ভাবলো মেয়েটাকে পেলে আজকে আচ্ছা করে বকে দিবে। ওকে বলেছে কাপড় চোপড়গুলো আনতে, আর মেয়েটা কিনা এরকম ডুব মেরেছে। ঈশান সকল জল্পনা কল্পনা কাটিয়ে কবিতার রুমে গেল। মেয়েটা সেখানেও নেই। মনের ভেতর কেমন যেন একটা অজানা আশঙ্কা কাজ করলো ঈশানের। কবিতা তো কথার অবাধ্য হয় না কখনো, তাহলে আজকে কি হলো? ঈশান আর উপায় না পেয়ে এবার ছাদের দিকে দৌড়ে চলে গেল, কিন্তু ছাদে আসার পরই মনে হতে লাগলো যে আসার বোধহয় একটু বেশি দেরি করে ফেলেছে কিনা। কারণ ছাদে আসার পর যেটা দেখলো সেটার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। ঈশানদের পাশের বাসার একটা বদমাইশ ছেলে কবিতার সাথে জোর জবরদস্তি করছে, আর মেয়েটা হাঁসফাঁস করছে আর ওকে বাঁচানোর কথা বলছে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে এখান থেকে যেতে দিন দয়া করে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি মুখ দেখাতে পারবো না এমন কিছু করলে, দয়া করে আমাকে যেতে দিন। ছেলেটা বারবার কবিতার কাছে আসার চেষ্টা করছে। মেয়েটার ওড়নাটা নিচে পড়ে আছে ছাদের ফ্লোরে, তার উপর জামার কিছুটা অংশ ছেঁড়া। এমন কিছু দেখেই ঈশান একটা হুঙ্কার দিয়ে উঠল। সাথে সাথে ওই রাফির নামের ছেলেটা, কবিতা, দুজনেই ওর দিকে তাকালো। ঈশানের দিকে তাকিয়েই কবিতা একদম হু হু করে কেঁদে দিল। ঈশান এবার হুঙ্কার দিয়ে বলতে লাগলো, তার বাচ্চা, তোর সাহস কি করে হলো কবিতার গায়ে হাত দেওয়ার? এই জন্যই বোধ হয় কালকে থেকে ওর দিকে বাজে নজর দিচ্ছিলি, তাই না? আজকে তোকে আমি শেষ করেই ফেলবো। ঈশান কথাটা বলেই তেড়ে গেল ছেলেটার দিকে। ঠিক তখনই কবিতা দৌড়ে এসে ঈশানের বুকের মাঝে ঝাঁপিয়ে পড়ল আর ফুপিয়ে কেঁদে উঠল। ঈশানের ইচ্ছে না থাকা সত্ত্বেও মেয়েটার মাথায় হাত রাখলো আর বলতে লাগলো, কিচ্ছু হয়নি কবিতা, আমি চলে আসি। দেখো, তোর কিচ্ছু হতে দিতাম না। দেখি তাকে আমার দিকে, আজকে ওকে আমি শেষ করেই ফেলবো। তোর কত বড় সাহস, কবিতার গায়ে হাত দিয়েছিস? ভাইয়া আমাকে বাঁচান প্লিজ, ও আমাকে মেরে ফেলবে। আমার দিকেও অনেকদিন ধরে এরকম বাজে নজরে তাকায়, আমাকে শেষ করে ফেলবে। আমার উপরে দয়া করুন, আমাকে বাঁচান। ঈশানের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল। এমনিতেই মেয়েটা অসহায়, তার উপর আবার ওর এরকম ভাঙা ভাঙা কণ্ঠে কথা শোনার পর ঈশানের বুকের ভেতর যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। ঈশান মুহূর্তের মধ্যে কবিতাকে ছাড়িয়ে নিল, তারপর ঝড়ের গতিতে ছেলেটার দিকে তেড়ে যেতে লাগলো। তখনও বলতে লাগলো,
ভাইয়া আমার কথা শুনুন, আমি কিছু করিনি। আসলে কবিতাই আমাকে এখানে ডেকে এনেছিল। বলেছিল যে বাড়ি ভর্তি মেহমান, এই সময়ে এখানে আসলে আমাদের কেউ দেখবে না। ও আমার থেকে যে এরকম কিছু চাইবে, তারপর প্রয় এখানে আসলে আমাকে ফাঁসানোর চেষ্টা করবে। আমি জানতাম না। আমাকে বোঝার চেষ্টা করুন ভাইয়া, আমি কিছু করিনি। ওই আমাকে ডেকেছিল। মিথ্যে ভাইয়া, সবই মিথ্যে। ও আমাকে এমন করে বাজেভাবে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছিল। গত গত কয়েকদিন যাবত আমার সাথে নানানভাবে বাজে ইঙ্গিত করছিল। আমি যতবার বলেছি আমি ওর সাথে প্রেম ভালোবাসায় জড়াবো না, এসব কিছু আমার পছন্দ না, ও ততবার রেগে গিয়েছিল। আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করেছে। ভাইয়া প্লিজ আমাকে বাঁচানো ওর হাত থেকে। একে অন্যায় করেছিস, তার উপর আবার এখন বাঁচার জন্য মেয়েটাকে দোষ দিচ্ছিস। তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না আর কিছুই দেখতে পাইনি? আমি কালকে থেকে খেয়াল করছি তুই ওর দিকে নজর দিচ্ছিস, কিন্তু যতবার আমি দেখার চেষ্টা করছি ততবার তুই আড়ালে লুকিয়ে যাচ্ছিলি। আজকে কবিতার গায়ে হাত দেওয়ার ফলটা তোকে ভোগ করতে হবে। তুই এই ফুলের মাসলটা আজকে দিবি। ঈশান কথাগুলো বলে এসেই লম্পটটাকে এলো পাথারি মারতে আরম্ভ করলো। ছেলেটাকে প্রথমেই একটা লাথি মারল। ও গিয়ে ফ্লোরে আছড়ে পড়ে গেল। ঈশান এগিয়ে গিয়ে ওকে শার্টের কলার ধরে টেনে ওঠালো। কয়েকটা কিল ঘুষি আর লাথি চড় ইচ্ছে মতো মারতে লাগলো। ঈশানের ভেতরে যেন আগুন জ্বলে উঠেছে। কবিতার কান্নাটা যেন সেই আগুনটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। ঈশান যতবারই ওকে আঘাত করছে ততবারই একটার পর একটা কথা বলেই যাচ্ছে। ঈশানের কথাগুলো ঠিক এমন ছিল। মেয়েদের দেখলেই ভোগ করতে ইচ্ছে করে জানোয়ার। মেয়েদেরকে ভোগের সামগ্রী মনে হয়? শুয়োরের বাচ্চা, তোর কত বড় সাহস! একটা মেয়ের গায়ে তুই এমন করে হাত দিস? তোর ঘরে কি মা বোন নেই? তোর কি একটু লজ্জা শরম নেই যে একটা মেয়ে তোর কাছে এইরকম বাঁচার আকুতি মিনতি করছে আর তুই তাকে ততবারই বাজেভাবে ছুঁয়ে দিচ্ছিস? আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ঈশান কথাগুলো বলেই মারতে লাগলো। আর কবিতা ততবারই কান্নাকাটি করে বলতে লাগলো যেন ছেলেটাকে না ছেড়ে দেয়। ঈশানও তাই করতে লাগলো, ইচ্ছে মতো মারলো ছেলেটাকে। এর মাঝে ঈশানের আর কবিতা চিৎকার চেঁচামেচিতে ছাদের চিলেকোঠায় এসে একে একে লোকজন জড়ো হলো। অন্যদিকে ঈশান ছেলেটাকে মারতে মারতে আধমরা করে ফেলেছে। ঠিক ততক্ষণে বাসার সবাই এসে ছাদে দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে অনেকেই অবাক চোখে তাকিয়ে আছে। এবার কবিতাকে দেখে ওর আম্মু এগিয়ে আসলো। কবিতা ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হয়েছে মা তোর? তোর এই অবস্থা কি করলো? আর তুই এখানে কি করছিলি? আম্মু, আমাকে ওই বাচ্চা ছেলেটা বাজেভাবে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছে। ভাইয়া আমাকে এখান থেকে আসলে আমার সর্বনাশ হয়ে যেত আসলে। কবিতা এরকম আর্তনাদে ওর মাও ফুপিয়ে কেঁদে উঠল। একে অসহায় মেয়েটা, তার ওপর কবিতার বাবা নেই। অন্যদিকে মেয়ের মুখে এমন কিছু শোনার পরই কবিতার আম্মু আহাজারি করতে আরম্ভ করলো। এবার ঈশানের আম্মু এগিয়ে আসলো আর কবিতাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কবিতা, কি হয়েছে বলতো? আর তুই এখানে কেন? তোর এইরকম অবস্থা কে করেছে? আমাকে সত্যি করে বল। কবিতা ঈশানের আম্মুকে কান্না করে সবটাই বলল। এর মাঝে পাশের বাসার ওই বদমাইশ ছেলেটার বাবা মা আর কিছু লোকজন এসে ঈশানকে আটকানোর চেষ্টা করতে গেলে ঈশান সবাইকে একে একে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অন্যদিক থেকে কবিতা কান্নাটা যেন ঈশানকে আরও রাগিয়ে তুলছে। যতবার করে মেয়েটার কান্নার শব্দটা কানে আসছে ততবার করে ওর রাগটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এর মাঝখানে ঈশানের বন্ধুরা এসে ওকে আটকানোর চেষ্টা করলেও তাতেও থামল না ঈশান। উল্টো ছেলেটাকে তখনও মারতে লাগলো। তারপর শেষ পর্যায়ে যখন কয়েকজন এসে ছেলেটাকে দাঁড় করালো, ঠিক তখনই ঈশান সজোরে একটা লাথি মেরে ছেলেটাকে ফেলে দিল। ছেলেটাকে উঠে দাঁড় করাতে যখনই পালিয়ে যেতে নেয়, ঠিক তখনই ঈশান লাঠিটা মারতেই দোতলার ছাদ থেকে ছেলেটা একদম নিচে পড়ে গেল। অবস্থা বেগতিকের মাঝখানে ছেলেটার আব্বু আম্মু সেদিকে দৌড়ে গেল। ঈশান এবার পকেট থেকে ফোন বের করে পুলিশে কল করতে গেলে তখন ভাইয়া এসে ওর হাত ধরে ফেলতেই ঈশান তখন বলতে লাগলো, ভাইয়া ছেড়ে দাও আমাকে, আমি ওকে পুলিশে দিব, তারপর আমার শান্তি হবে। ওর কত বড় সাহস, ও আমাদের বাসার মেয়ের গায়ে হাত দেয়। ঈশান, এবার থামো। অনেক হয়েছে, অনেক করলে অনেক মেরেছ ওকে। তুমি বুঝতে পারছো? ছাদ থেকে ফেলে দিছো ছেলেটাকে, এখন বাঁচবে কিনা সেটা চিন্তা করো। ওর মতো জানোয়ারের মরে যাওয়াই উচিত। ওর কত বড় সাহস কবিতার গায়ে হাত দেয়। একটা নিষ্পাপ ফুলকে এরকম বাজেভাবে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছে। এরকম জানোয়ারের বাচ্চা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। ঈশানের কথাতে সবাই অবাক চোখে তাকিয়ে রইল। এর মাঝে আব্বু এসে ওকে আটকে দিল আর বলতে লাগলো,
ঈশান, অনেক হয়েছে, এবার থামো, একটু শান্ত। আর যা হবার তা হয়ে গেছে। এটা নিয়ে পাগলামি করলে কি এখন সমস্যার সমাধান হবে বলো? বন্ধুরা আবার এসে ঈশানকে জোর করে ধরে রাখলো। এবার আপু এসে ওকে জাপটে জড়িয়ে ধরে তারপর মাথাটায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ভাই, সব ঠিক হয়ে যাবে। দেখি, তাক আমার দিকে শোনা। কিচ্ছু হয়নি, যা হয়েছে সব ভুল ভেবে ভুলে যা। এরকম পাগলামি করিস না। এই মুহূর্তে বাসা ভর্তি মেহমান, অনেক করেছিস, এবার একটু থাম। আপুর কথাতে ঈশানের হুঁশ ফিরল। এর মাঝখানে কবিতার আম্মু কান্নাকাটি করে বলছিল, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? কোথায় গিয়ে দাঁড়াবো? আমার মেয়েটাকে কে বিয়ে করবে? আমার নিষ্পাপ মেয়েটার এত বড় সর্বনাশ করার চেষ্টা করলো। আমি এখন এই মুখ কীভাবে দেখাবো? আমার মেয়েকে কাল রাস্তায় বেরোতে পারবে না, সবাই বাজে কথা শোনাবে। উপরওয়ালা আমাকে কি শাস্তি দিল? আমি এই মেয়েকে নিয়ে কোথায় যাব? কবিতার আম্মুর এরকম আহাজারি শুনে সবাই অবাকের চরম সীমায় পৌঁছে গেল। একই মেয়েটার এরকম অবস্থা, তার মাঝখানে আবার বিয়ের কথা ওঠাচ্ছে কেন ভদ্রমহিলা? ঈশানের আম্মু কবিতার আম্মুর কাছে এসে বলতে লাগলো, এখন এই মুহূর্তে বিয়ের কথা উঠাচ্ছ কেন কোহিনূর? কিছু হয়নি তোমার মেয়ের, তার আগে ঈশান চলে এসেছিল। তাহলে এরকম কথা কেন বলছো এখন? আপামনি, আপনি জানেন না এখন আমাদের কি অবস্থা হইব। আমার মেয়েরে এখন কেউ বিয়ে করতে চাইব না। আমার নিষ্পাপ মেয়েরে ওই জানোয়ারটা কলঙ্কিত করার চেষ্টা করছে। এমনিতে আমাদের মান সম্মানের ছিটে ফোটাও নেই, তার উপর আবার ওর এমন অবস্থা, এমন বাজেভাবে কলঙ্কিত করলো। এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? আপনি দয়া কইরা কইয়া দেন না, আমার মেয়েকে কিভাবে আমি মানুষের কথার হাত থেকে বাঁচামো? কোহিনূর, কি সব আজে বাজে কথা বলছিস? এখন এই মুহূর্তের বিয়ের কথা উঠবে কেন? তাছাড়া মেয়েটার ওপর দিয়ে এত বড় একটা ঝড় গেছে, ওকে নিয়ে রুমে যা, আমরা এসব নিয়ে পরে ভাববো। এরকম একটা অনুষ্ঠানের মধ্যে আব্বু, কবিতার আম্মু তো ঠিকই বলেছে। এখন এসব নিয়ে মানুষ আজেবাজে কথা বলবে। এত আত্মীয় স্বজন, তার উপর আবার বাসা ভর্তি, কালকে গেস্ট আসবে। আর এসে যদি এরকম কর্মকাণ্ডের কথা জানতে পারে তাহলে অনেক বাজে পরিস্থিতিতে পড়তে হবে আমাদের। তাছাড়া কবিতারও একটা মান সম্মান আছে। এই ছেলেটাকে মারলে তার জন্য এখন কথা উঠবে। এই বিষয়টা তো আমরা এড়িয়ে যেতে পারবো না, আর এড়িয়ে যাওয়ার মতো কোনো সুযোগও নেই। এখন কি হবে একটাবার সেটা ভেবে দেখো তো। ভাইজান, আপনি আপনার আব্বু আম্মুর একটু বোঝান না। আবার মেয়ের এখন কে বিয়ে করব? আমি এই কে আমার মেয়ের সম্মান ফিরিয়ে দিব? আমি যে এই মুখ কাউরে দেখাইতে পারবো না। কবিতার আম্মুর এমন আহাজারিতে কবিতা এবার সেন্সলেস হয়ে পড়ল। মেয়েটা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেছিল। তার উপর আবার এত বাজে পরিস্থিতির মুখে পড়ার জন্য হয়তো প্যানিক অ্যাটাক হয়েছে। কবিতার এরকম অবস্থা দেখে এবার কবিতার আম্মু আরও জোরে জোরে কান্নাকাটি করতে লাগলো। আপু এবার দুই ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই, তোরা একটু কবিতাকে ধরাধরি করে রুমে দিয়ে আয়, তারপর বাদবাকিটা দেখা যাবে। এখন এসব বিষয় নিয়ে কথা বলার সময় নয়। মেয়েটার আগে জ্ঞান ফেরানো দরকার, তারপরে অন্য কিছু নিয়ে ভাবা যাবে। ঈশান আর ভাইয়া এবার কবিতাকে ধরাধরি করে রুমে নিয়ে আসে। তারপর চোখে মুখে পানি দিতেই কবিতার জ্ঞান ফেরে। আর জ্ঞান ফিরতেই মেয়েটা ওর আম্মুর দিকে তাকিয়ে কান্নাকাটি জুড়ে দিল। এদেরই থামানো যাচ্ছে না। আম্মু আব্বু কী করবে, একটা দোটানার মধ্যে পড়ে গেল। বাসায় আসা মেহমান এক একজন এক এক রকমের বাজে কথা বলছে। কাকে কি উত্তর দিবে, কাকে কি বলে বা কি বোঝাবে সেটা ভেবে পাচ্ছে না। আম্মু আব্বু আজকের এই পরিস্থিতিতে পড়ে গেছে একটা ফ্যাসাদে। এবার কবিতার আম্মুর এরকম কথার হাত থেকে বাঁচতেই নাকি কি জন্য আম্মু এরকম একটা কথা বলল কে জানে। তবে আম্মুর এরকম কথা শোনার পর যেন ঈশান আকাশ থেকে পড়ল, কারণ আম্মুর কথাগুলো ঠিক এমন ছিল। কোহিনূর, তুই চিন্তা করিস না, তোর মেয়ের বিয়ে হবে আজকে, এক্ষুনি বিয়ে হবে, আর সেটা আমার ছেলের সাথেই হবে। তুই এসব নিয়ে ভাবিস না। তোর মেয়ের সম্মান যেমন আমার ছেলে বাঁচিয়েছে, ঠিক তেমন করে সবার থেকে এই বিষয়টা আড়াল করে রাখবে। আজকের পর আর কেউ এই বিষয় নিয়ে কথা বলবে না, আর এই বাড়ির বউ হবে। তোকে এত চিন্তা করতে হবে না। এতদিন যেহেতু কবিতাকে আমরা মেয়ের মতো আগলে রাখতে পেরেছি, এরপর থেকে আমাদের বৌমা মেয়ে দুটোই করে নিতে পারবো। শাইলা, তুমি কি বলছো এসব? তোমার ছেলেরা কি এসব মানবে? তাছাড়া তোমার বড় ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়েটা কাল দিয়ে
সারতে পারলেই না আবার আজকে কিনা ছোট ছেলের বিয়ের কথা বলছো। ওগো, এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের বাড়ি থেকে যখন মেয়েটার সম্মানের উপর এত বড় আঘাত এসেছে, তাহলে আমাদের বাড়ি থেকেই না হয় সেই সম্মানটা ফিরে যাক। ঈশান হতভম্ব হয়ে গেছে। এবার আপু এসেই ঈশানের পাশে দাঁড়ালো। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই আপু ঈশানের একটা হাত ধরে সাইডে নিয়ে গেল। তারপর কি সব বলল, সবটা যেন মাথার উপর দিয়ে গেল। আপু ঈশানের দুটো হাতে 2 হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো, ভাই, তুই তো মেয়েটার অবস্থা দেখতেই পাচ্ছিস। ওকে যদি এই মুহূর্তে বিয়েটা না দেওয়া হয়, আর আজকে যদি ওর বিয়েটা না হয়, তাহলে সবাই ওকে বাজে কথা বলবে, সবাই ওর দিকে বাজে নজরে তাকাবে। যেটা থেকে ওকে বের করে আনাটা খুবই টাফ। তাই বলছি কি, তুই অন্তত এখন আম্মুর কথাটা মেনে নে। আম্মু যে কথাটা একবার মুখ দিয়ে বলে ফেলেছে, কথাটাকে তুই ঘুরিয়ে নিতে পারবি না। তাছাড়া আব্বু দেখবি আম্মুর কথাতে রাজি হবে। ভাই, কবিতা অনেক ভালো মেয়ে। হয়তো ওদের অবস্থা খারাপ, তবে মানুষ হিসেবে, মেয়ে হিসেবে কবিতা অনেক ভালো। আমার যদি সাধ্য থাকতো, আমি অনেক আগেই কথাটা বলতাম। আজকে এরকম একটা পরিস্থিতিতে এসে আমাকে এই কথাটা তোকে বলতে বাধ্য হতে হচ্ছে। তুই দয়া করে আর জেদ করে থাকিস না ভাই। কিন্তু আপু, তুমি বুঝতে পারছো না, ওকে আমি পছন্দ করি না। আমি তো অন্য একটা মেয়েকে। আমি জানি তোদের মাঝে কোনো প্রেম ভালোবাসা নেই, তবে তুই একতরফাভাবে মেয়েটাকে পছন্দ করিস। ও জানেও না যে তুই ওকে ভালোবাসিস কিংবা পছন্দ করিস। খামোখা এসব চিন্তা করিস না ভাই। এখন মেয়েটার সম্মানটা তোর হাতে। তুই যদি জেদ করে বসে থাকিস, তাহলে ওকে গলায় দড়ি দিয়ে কিংবা বিষ খেয়ে মরতে হবে। এরকম একটা পরিস্থিতিতে তুই ওকে ফেলিস না ভাই। আমার রিকোয়েস্ট থাকবে, তুই মেয়েটাকে এমন একটা বাজে পরিস্থিতির মুখ থেকে বের করে নিয়ে আয়। দেখ ভাই, অসহায়কে সাহায্য করলে উপরওয়ালা খুশি হয়। ওই এতিম মেয়েটার উপর দিয়ে এত বড় একটা ঝড় হয়ে গেছে। তুই ওকে বিয়েটা কর, তাহলেই দেখতে পাবি সব কিছু ঠিক হয়ে যাবে। আজ বাদে কাল তুই ওকে ভালোবাসতে পারবি। ভালোবাসাটা পবিত্রভাবেই হবে। তাই দয়া করে তুই এখন আর না করিস না। ঈশান কিছু বলতে যাবে তার আগেই আব্বু আম্মু এসে ওর পাশে দাঁড়ালো। আর বোনটা আব্বু আম্মুকে দেখেই বলতে লাগলো, জীবনে তোর কাছে কোনো দিন কিচ্ছু চাইনি, আজকে চাইবো তুই কবিতাকে আমার ভাবি বানিয়ে দে ভাই। আমি এরপর থেকে আর কখনো কিচ্ছু চাইবো না তোর কাছে ভাই। এইটুকু রিকোয়েস্ট রাখ আপুর। ঈশান আপুর হাতের উপর চুমু খেয়ে নিয়ে একটু মুচকি হেসে বলতে লাগলো, ঠিক আছে আপু, আমি যেহেতু ওর সম্মানটা বাঁচানোর দায়িত্ব নিয়েছি, তাহলে আমি না হয় ওর সম্মানটাকে সবার সামনে উঁচু করে দেব। তুই এসব নিয়ে ভাবিস না, আমি বিয়েতে রাজি আব্বু আম্মু। আম্মু এগিয়ে এসে ঈশানের কপালে চুমু খেলো। ঈশান চোখ জোড়া বন্ধ করে নিয়ে ভাবছে এখন কি করবে। এই মেয়েটার সাথে কি করে মানিয়ে নিবে। সবাই বলবে যে কাজের মেয়েকে বিয়ে করেছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে কি করে বেরোবে ঈশান। রাস্তায় বেরোলেই মানুষ হাজারটা কথা বলবে। কিন্তু আদেও ঈশান মেয়েটার কথা ভাবলো না। সেদিন রাতেই ঈশানের সাথে কবিতার বিয়ে হলো। কবিতা প্রথমে বারণ করছিল, কিন্তু এই বাড়ি ভর্তি অনেক মেহমানই ওকে রাজি হয়ে যেতে বলল। তারপর ঈশানের আব্বু আম্মু বোন ভাইয়া আর কবিতার আম্মু বিয়ের কথা বলতে শেষে কবিতা উপায় না পেয়ে নিজের সম্মান বাঁচানোর জন্য হলেও বিয়েটা করলো। কিন্তু কবিতা ভাবলো না ঈশান কখনোই ওকে মেনে নেবে না। এত বড় লোকের ছেলে হয়ে ওর মতো সামান্য গরিব ঘরের একটা মেয়েকে মেনে নেওয়াটা এতটা সহজ নয়। কবিতা সেটা খুব ভালো করেই বুঝতে পারল। রাতে কবিতা ঈশানের বেডরুমে শুয়েছিল। ঠিক তখনই 12টা বাজে ছেলেটা আসলো। আর আসার পরেই কবিতা ধরফরিয়ে উঠে আসলো বেড থেকে। কবিতা ঈশানের হঠাৎ উপস্থিতিতে ভয় পেয়ে গিয়েছিল অনেকটা। মেয়েটা ভাবতে পারেনি লোকটা রুমে আসবে, কিন্তু যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকেই কেমন লোকটাকে আপন আপন লাগছে। মনে হচ্ছে যে এই লোকটার জন্য আজকেও সম্মানটা বেঁচে গেল। ঈশান কবিতার সামনে এসেই মাথা থেকে পাগড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিল। অল্প সময়ের মধ্যেই তাড়াহুড়ো করে অনেক কিছুই করা হয়েছে। কবিতাকেও পার্লারের মেয়েরা এসে সাজিয়ে দিয়েছে এই রাতেই। রাতে ওদের বিয়েটা সম্পন্ন হতেই তারপরই কবিতাকে রুমে রেখে যাওয়া হয়েছে।
আপু ও ভাইকে বুঝিয়ে রুমের সামনে এনে দিয়ে গেছে আর বলেছে মেয়েটার সাথে কোনো প্রকার সিন ক্রিয়েট না করতে। কিন্তু ঈশান এমন একটা বিষয় মানতে পারছে না। তাই তো রাগের মাথায় এসে মাথা থেকে পাগড়িটা খুলে ছুঁড়ে ফেলে দিল। কবিতা ভয় পেয়ে যায়। তারপর ঈশানের থেকে দূরে যাওয়ার চেষ্টা করলো। আবার মনে হতে লাগলো মানুষটা হয়তো ওর জন্যই রেগে আছে। কবিতা বেশ খানিকটা ভয়ার্ত চোখে ঈশানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এসে যখনই লোকটার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে তখনই ঈশান 2 বাহু চেপে ধরল, উঠিয়ে নিল মেয়েটাকে। তারপর জোর করে বিছানায় বসিয়ে দিয়ে ওর থেকে দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আর বেশ খানিকটা রাগী কণ্ঠে বলতে লাগলো, একটা ছেলে তোকে ডিস্টার্ব করছে, এইসব তুই আমাকে আগে বলতে পারিসনি কবিতা? এর জন্য তোকে এত বড় বিপদে পড়তে হলো, আর আজকে আমার তোকে বিয়েও করতে হলো। তোর জন্যই হয়েছে সব কিছু। কুক্ষণে যে আমি তোকে ছাদে পাঠিয়েছিলাম, না হলে আজকে তোকে আমার বিয়ে করতে হতো না। তুই ছাদে না গেলেও এরকম কিছু হতোই না। তোর জন্য সব হয়েছে। এখন আমি মানুষের সামনে দাঁড়াবো কি করে? কবিতা মুখে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। একটা সময় গিয়ে ঈশানের পায়ের কাছে বসে পড়ল। তারপর পাগুলো জড়িয়ে ধরতে গেলে তখনই ঈশান পা দুটো সরিয়ে নেয় আর বলতে আরম্ভ করলো, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না, একদম কোনো আদিক্ষাতা দেখাবি না। এই তোর আর তোর আম্মুর কান্নাকাটিতে আমাকে শেষ পর্যন্ত বিয়েটা করতে হয়েছে। তোদের কে বলেছিল এরকম নাটক করতে? বিয়েটা আজ বাদে কাল হতো না, আমার গলায় তোকে ঝুলে পড়তে হলো। ভাইয়া বিশ্বাস করেন, আমি এরকম কিছু চাইনি। আমি তো ভাবতে পারিনি যে আপনার সাথে আমার বিয়ে হবে। আমি তো বারণ করেছিলাম বারবার করে। আমি জানতাম আপনি এসব কিছু মানতে পারবেন না, কিন্তু তারপরেও সবাই মিলে খালাম্মা খালাজান মিলে আমাকে জোর করে আপনার সাথে বিয়ে দিল। আমি তো চাইনি এরকম কিছু করতে। আমি জানি আপনি কখনোই আমাকে মানবেন না। তোকে কেন? এই বিয়েটাই আমি মানি না। তুই আমার লাইফ থেকে দূরে চলে যাবি। আমি তোকে কখনো স্ত্রী অধিকার দিতে পারবো না। আমি কোথায় যাবো ভাইয়া? আমার কাছে আমার জায়গা নেই। আমাকে একটু ঠাঁই দিন প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি কাজের মেয়ের মতো হয়েই পড়ে থাকবো। আমি কখনো অধিকার চাইবো না। আমাকে তাড়িয়ে দেবেন না প্লিজ। বাইরের দুনিয়াটা অনেক কঠিন। বাইরের দুনিয়ায় এরকম কতগুলো জানোয়ার আর হিংস্র আয়না আমার জন্য ওত পেতে আছে। আমার এই সাদা চামড়ার জন্য কত বিপদে পড়তে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। একটা গরিব ঘরের মেয়ের যে সুন্দর হওয়াটা অনেক বড় অন্যায়, আমি সেটা আজকেই বুঝতে পেরেছি। কি করবো বলে? গরিব ঘরে যে জন্ম নিয়েছি এটাই সবচেয়ে বড় পাপ ছিল আমার জন্য। ভাবতেও পারিনি যে এর জন্য আমাকে এত বাজে পরিস্থিতির মুখে পড়তে হবে। দয়া করে আমাকে বাসা থেকে বের করে দিবেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনার থেকে দূরে থাকারই চেষ্টা করব। কখনো আমি আপনার কাছে আসবো না। আমাকে একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, আমি কোনো অভিযোগ করার সুযোগ দিব না। আপনি দরকার হয় আরেকটা বিয়ে করে নিন, তারপর আমাকে এখান থেকে একটু জায়গা দেন। আমি কাউকে আপনার পরিচয় দিব না। আমি বলবো না যে আপনি আমার স্বামী। তারপরে দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দেন না ভাইয়া। মেয়েটার এরকম আকুতি মিনতিতে ঈশানের কেন যেন মায়া হলো। ছেলেটা সোফার দিকে যেতে গেলে তখন কবিতা বলতে লাগলো, কোথায় যাচ্ছেন ওদিকে? আপনি বেডে শুয়ে পড়ুন, আমি নিচে কিংবা সোফায় শুয়ে পড়বো। আপনি ওদিকে যাবেন না দয়া করে। না থাক, তুই ওখানে শুয়ে পড়। তুই এখন থেকে বেরিয়ে শোবি। আমার অভ্যাস আছে শোয়ার। আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন। আপনি শুয়ে পড়ুন, আমি সোফাতে শুয়ে পড়ছি। কথা দিচ্ছে আমি জোর করে কখনোই আপনার কাছে আসবো না। ঈশানের কথাতে কবিতা নিজেই চলে গেল সোফাতে শুতে। ঈশান একটু দাঁড়িয়ে থেকে গিয়ে বেডে শুয়ে পড়ল। বারবার করে ভাবতে লাগলো যে মেয়েটার সাথে এরকম সিন ক্রিয়েট করাটা কি ঠিক হলো? একেই ওকে নিজে থেকেই বাঁচালো, আবার আজকে এসে নিজে থেকেই এরকম সিন ক্রিয়েট করতে আরম্ভ করলো। এটা কি ওর স্বভাব সুলভ বিহেভের মধ্যে পড়লো? সেদিন রাতটা কোনো রকমভাবে কেটে গেল। পরদিন সকালে যখন উঠে দেখলো কবিতা পাশে নেই, তখন ভাবলো হয়তো মেয়েটা শাওয়ার নিচ্ছে, কারণ ওয়াশরুম থেকে তেমনই শব্দ আসছে। একটু বাদেই খেয়াল করে দেখলো কবিতা একটা কালো শাড়ি পরে বের হচ্ছে, যেটাতে দেখতে মেয়েটাকে একদম আগুন সুন্দরীর মতো লাগছে। যে কোনো ছেলে ওকে এই অবস্থায় দেখলে যেন একদম পাগল হয়ে যাবে। ঈশানও ঠিক তেমনটাই হলো, কিন্তু মুখে বলতে পারল না। অদ্ভুত রকমের এক মায়াবী মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে আছে, কারণ কোমর ছাড়িয়ে চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। ইচ্ছে তো করছিল এই মুহূর্তে গিয়ে মেয়েটাকে আদর করে দিতে, কিন্তু নিজের ইচ্ছাটাকে দমিয়ে রাখলো। ছেলেটা গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো।
কবিতার এরকম রূপের কাছে ঈশানের রাগ জেদটা বারবার করে হার মেনে যাচ্ছে। ঈশানের ইচ্ছে করছিল মেয়েটার কাছে আসতে, ওয়াশরুম থেকে বেরিয়ে আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। আনমনে হেঁটে কবিতার কাছে চলে আসে। ঈশান যতক্ষণে কবিতার পেছনে এসে দাঁড়িয়েছে, কবিতা ততক্ষণে ওর দিকে ঘোরার আগেই ঈশান ওকে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে ফেলল আর দুই হাতে শাড়ি গলিয়ে পেটের উপর হাত রেখে তারপর চুলের মধ্যে নাক ডুবিয়ে দেয়। কবিতা জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে চোখ জোড়া বন্ধ করে নিয়ে কাঁপাকাঁপি শুরু করে থাকে। এর মাঝখানে ঈশান ওর পেটের ওপর স্লাইড করতে লাগলো। সেদিনে সেই গোবরের পদ্মফুলটা যে আজকে ওর বউ, আর এরকম সুন্দরী একটা বউ থাকলে যে কেউই তার মায়ায় পড়ে যাবে। ঈশান এই মুহূর্তে যেন কোনো কিছুই আর বুঝতে চাইছে না, আর বুঝতে পারছেও না। মেয়েটার কাছে এসেই আদর করতে শুরু করেছে, আর প্রথমে যেভাবে ওর কাছে এসেছে তাতে করেই কবিতা ভয় পেয়ে গেছিল। ঈশানকে সরাতে পারছে না। এর মাঝখানে ঈশান যখনই ওর ঘাড়ে আর গলায় কয়েকটা চুমু খেতে নেয়, কবিতা যেমন কেঁপে ওঠে। আর তারপরই ঈশানের হাতের উপর হাত রেখে খামচে ধরতেই ঈশানে যখন বুঝতে পারল কি করছে, তখনই কবিতাকে নিজের থেকে ছাড়িয়ে নিল। তারপর তাড়াহুড়ো করে সেখান থেকে ব্যালকনিতে চলে গেল। কবিতা ভাবতেও পারেনি যে ঈশান বিয়ের প্রথম দিনই এরকম একটা কাণ্ড করে বসবে, আর কালকে এত বাজে পরিস্থিতির মুখ থেকে মেয়েটাকে বের করে এনে আজকেই আবার এরকম করে নিজেই ওর কাছে আসবে। কবিতাকে ছেড়ে দিয়ে ঈশান নিজেকে নিজেই গালি দিতে লাগলো। যে মেয়েটাকে ও নিজে মেনে নেবে না, সেই মেয়েটার কাছে আবার নিজে থেকেই এসেছে। কবিতা কিছুক্ষণ যাবৎ তবদা খেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। একটু পরে আপু আর দুলাভাই দুজনেই এসেছে। ঈশান এসে বেডে বসতেই কবিতা দূরে দাঁড়িয়ে রইল। তখন আপু কবিতাকে হাতের ইশারায় কাছে আসতে বলতেই মেয়েটা যখন কাছে আসলো, তখন আপু ওকে ঈশানের পাশে বসিয়ে দিল। তারপর আপু দুলাভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছো ওদের দুজনকে কত সুন্দর মানিয়েছে। কাল ভাই বিয়েটা করতেই চাইছিল না। আমার যদি আরেকটা ভাই থাকতো তাহলে তার সাথে আমি কবিতার বিয়ে দিতাম, কিন্তু এই ভাইটা না খুব বেশি তেড়ে, আপুর কথা শুনতেই চায় না। আর দেখলি তো বিয়ে করার পরই দেখ দুজনকে কত সুন্দর মানিয়েছে। মনে হচ্ছে যে কবিতা তোর জন্যই পৃথিবীতে এসেছে। দেখ ভাই, যেটা হবার হয়ে গেছে, এখন ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা কর। আমি জানি বিয়েটা তুই মন থেকে মানতে পারিসনি, আমাকে খুশি করার জন্য করেছিস, কিন্তু কবিতার মতো ভালো মেয়ে তোর জন্য আমরা আর পেতাম না। যে মেয়েটার সম্মানটা তুই নিজ হাতে বাঁচানোর চেষ্টা করেছিস, সে মেয়েটার সম্মান তুই এখন উচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে ওকে একটা স্বীকৃতি দিয়েছিস। তুই অনেক বড় মহৎ কাজ করেছিস। হয়তো সেটাতে তুই খুশি না, তুই ভাবতে পারছিস না, কিন্তু দিন শেষে তুই আসলেই অনেক বড় মাপের একজন মানুষের পরিচয় দিয়েছিস। তুই আজকে বুঝতে পারছিস না, কিন্তু কবিতাকে যখন মন প্রাণ থেকে ভালোবাসবি, যখন নিজের স্ত্রী হিসেবে মেনে নিবি, বুঝতে পারবি কবিতা ঠিক তোর জন্য কতটুকু যোগ্য। তুই তো বলিস ও আমাদের বাসারই একজন, তাহলে বাসার মেয়েকে বাসায় রেখে দিলে কি সমস্যা ভাই? আপু, তোমরা যেটা কাল চেয়েছো সেটাই তো হয়েছে, এর থেকে তো বেশি কিছু হয়নি। তাছাড়া আমি কি নিজের ইচ্ছায় কি বিয়েটা করেছি নাকি? তোমাদের কথাতেই করেছি, কিন্তু দিন শেষে মানতে তো সময় লাগবে, নাকি সেই সময়টাও তোমরা আমাকে দিতে চাইছো না? সেটাই তো, কালকে এত বড় একটা বাজে পরিস্থিতির মুখে দুজনের বিয়েটা হলো, আর আজকে হুটহাট করে এসে ওকে এরকম ফোর্স করলে কি ও মেনে নিবি নাকি? আমাদের শালাবাবু কত বড় একটা মনের পরিচয় দিয়েছে বলো তো, আর সেখানে তোমরা ওকে এমন করে কথা শোনাচ্ছ। দেখো শালাবাবু ঠিকই তার বউটাকে ভালোবাসতে পারবে, আর তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে। দেখো এখনই ওকে ফোর্স করো না। একই তোমার বিয়েটা হলো, আবার তার মাঝখানে এসে দৌড়ে গিয়ে এরকম করে ওর বিয়েটাও দিলে। ওর জায়গায় অন্য কেউ থাকলে তো বিয়েটাই করতো না। খামাখায় এসব জেদ ধরে বসে থেকো না তো। শালাবাবু তুমি সময় নাও, কিন্তু বউয়ের সাথে রাগারাগি করো না। বউ হলো আদরের জিনিস, বউয়ের সাথে বেশি রাগারাগি করতে হয় না, জানো তো? জানি তোলা ভাই, আমাকে এত বুঝিয়ে দিতে হবে না। আমি কোনো বাচ্চা ছেলে না যে আমাকে সবটা বুঝিয়ে বলতে হবে। তোকে কেউ বলেছে যে তুই বাচ্চা ছেলে?
দুদিন পরে কবিতার বাচ্চার বাবা হবি। এখন এসব বলে তোকে লজ্জা দিতে চাইছি না। এখন চল, বাইরে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, তোরা গেলেই খেতে বসবে। ঈশান মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতেই আপু আর দুলাভাইয়ের সাথে নিচে আসলো। দুজন দুই জোড়া করে নিচে আসতেই কবিতাকে সবাই এরকম রূপে দেখে অনেকটাই অবাক হলো। বিয়ের প্রথম দিনই নাকি মেয়েদের রূপটা বৃদ্ধি পায়। কবিতাকে এই রূপে দেখে অনেকেই অবাক হয়েছে, কারণ মেয়েটাকে অসম্ভব রকমের সুন্দর লাগছে দেখতে। আম্মু মুচকি হাসি দিয়ে এসে কবিতার হাত ধরে টেনে ঈশানের পাশে বসিয়ে দিল। তারপর আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখছো আমাদের কবিতার সাথে ঈশানকে ঠিক কতটুকু মানিয়েছে। তোমরা তো প্রথমে রাজি হতে চাইছিলে না, দেখলে তো কত সুন্দর মানিয়েছে দুজনকে। তোমার ছেলেই মানতে চাইছিল না, এখন তো বুঝতে পারলে যে ছেলের সাথে যার বিয়ে দিয়েছ কতটুকু ভালো হয়েছে। আমি তো ভাবছি ছেলেকে সুইজারল্যান্ডে পাঠাবো হানিমুনে, তারপর ফিরে আসার পরে যখন সুখবরটা পাবো তখনই দেখবে ওদের রিসেপশনের অনুষ্ঠানটা খুব ধুমধাম করে করব। এই মুহূর্তে এসব করা অসম্ভব হচ্ছে না, তবে খুব শীঘ্রই আবার একটা অনুষ্ঠান করব ছেলের বিয়ের জন্য। ওর বিয়েতে যদি কিছু না করি তাতে সবাই এসব বিষয় নিয়ে কথা তুলবে, আর আমি সেটা হতে দিতে চাই না। আব্বু, এই মুহূর্তে থাক না, এসব বিষয় নিয়ে এত ঝামেলা করার কি দরকার? আপুর বিয়েটা মিটে যাক, তারপর এসব নিয়ে কথা বলা যাবে। থাকবে কেন, দুটো মাত্র ছেলে আমার। মেয়েটার বিয়েও তো দিয়ে ফেললাম, বড় ছেলের বিয়েতেও তেমন কোনো কিছু করা হয়নি, আর তোমার বিয়েটাও তো কালকে হুটহাট হয়ে গেল। এখন যদি কিছু না করি হাজারজন হাজার কথা বলবে, আর আমরা চাইছি না এরকম কোনো কথা উঠুক। যেটা হয়েছে সেটার জন্য সবাইকেই সময় দেওয়া প্রয়োজন। যেমনি তোমাকে দেওয়া প্রয়োজন তেমনি কবিতাকেও দেওয়া প্রয়োজন। তাই তোমাদেরকে একা থাকতে দেওয়া উচিত, এটাও বুঝতে পারছি, কিন্তু তাই বলে যে সময় দেব না আর বাসার মেহমান একের পর এক আসতেই থাকবে। এখন তোমার আপুর বিয়েটাও মিটে গেছে, তাই বলছি খুব তাড়াতাড়ি তোমাদের বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেই। কবিতা মামুনি, তুই কি বলিস? আমার ছেলেটার সাথে বাইরে যাবি না তুই? আমি কি বলবো আসলে খালামণি, আমি বলছিলাম কি যে উনি যেহেতু চাইছেন না তাহলে থাক না, শুধু শুধু। বাবা, বিয়ে হতে না হতেই একদম বরের বাধ্য হয়ে গেছে। বলছিলাম না এই কবিতা আমার ভাইয়ের যোগ্য বউ হয়ে উঠতে পারবে। কেউ তো তোমরা বিশ্বাসই করতে চাইলে না, এখন দেখলে তো কাল বিয়ে হতেই আজই আমার ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাচ্ছে। সেটাই তো দেখছি। যাই হোক মামুনি, তোকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি ঈশানকে বোঝাবো আর খুব শীঘ্রই তোদের হানিমুনে পাঠাবো। সবাই খাওয়া দাওয়া করলো। দুটো দিন আপু বাসায় থেকে তারপর আবার শ্বশুরবাড়িতে চলে গেল। কবিতা এর মাঝখানে বাসার কাজ করতে চাইলে বারণ করে দিয়েছে আম্মু। বলেছে বাড়িতে নতুন কাজের লোক রেখে দিবে, কিন্তু ও যেন আর রান্নাঘরেও না আসে। কবিতা কোনো কথাই শুনছে না। তৃতীয় দিনের মাথায় যখন রুমে আসলো, দেখলো কবিতার সাথে রাগারাগি করছে। এমন কিছু দেখে ঈশান অবাক হয়েছিল। তারপর যখনই আম্মুকে ঈশান প্রশ্ন করতে যাবে তার আগেই আম্মুকে বলতে লাগলো, দেখ না আব্বু, তোমার বউ দুদিন হলো বিয়ে হয়েছে, আজকেই রান্নাঘরে চলে এসেছে। তুমি ওকে বলো না এখান থেকে যেতে। আমি ওকে বোঝাতেই পারছি না যে এখন রান্না বান্না আর কোনো কাজ ওকে করতে হবে না। ওকে বলছি আজকের পর থেকে শুধু আমার ছেলের খেয়াল রাখলেই হবে, কিন্তু আমার কথা কিছুতেই শুনছে না। তুমি বললে হয়তো শুনবে, একটু বলো, বোঝাও তোমার বউকে। কি সমস্যা রে তোর কবিতা? তোকে বলেছি না রান্নাঘরে আসবি না, তোকে আম্মু বারণ করেছে, তাতেও কি তোর শুনতে ইচ্ছা করছে না, নাকি আমাকে বারবার করে বলতে হবে? এটা কোন ধরনের ব্যবহার আব্বু? বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে? কেউ না বললেও আমি বলি। আমার বউকে আমি এমন করেই শাসন করব। তাছাড়া আমি ওকে তুই করে বলতেই অভ্যস্ত, আমি ওকে তুমি করে বলতে পারবো না। তোমরা এটাতে মানতে পারলে মানো, আর না হলে আমার কিছু করার নেই। থাক না খালামণি, উনি যখন চাইছেন না। আবার খালামণি, আজকের পর থেকে বলেছিলাম আব্বু আম্মু বলে রাখবি। তাছাড়া খালামণি কিসের খালামণি? হ্যাঁ, এখন তো আমরা তোর আব্বু আম্মুর মতো, তাহলে আব্বু আম্মু বলে ডাকতে সমস্যা কোথায় তোর? সেটাই তো, তোকে আম্মু একটা কথা বললেও তুই রাখছিস না, কি সমস্যা তোর? আমি তো সেটাই বুঝতে পারছি না কবিতা।
আসলে আমার অভ্যেস নেই তো, সেই জন্যই আর কি বলছিলাম যে পরবর্তীতে চেষ্টা করে দেখব। চেষ্টা করলে হবে না, এখন থেকে ডাকবি। ডাক, আমাকে আম্মু বলে ডাক। ঠিক আছে আম্মু, আমি তাহলে আজকের মতো একটু রান্না করি। কথা দিচ্ছি কালকে থেকে কম কম আসার চেষ্টা করবো রান্না করে। কাকে আমি বোঝালাম? আব্বু, তোমার বউকে নিয়ে যাও তো এখান থেকে। ঈশান রাগী চোখে কবিতার দিকে তাকালো। মেয়েটা মাথা নিচু করে রইল। ঈশান ওর একটা হাত ধরতেই কবিতা ওর দিকে অবাক চোখে তাকালে মেয়েটাকে ঈশান কাছে নিয়ে আসে। তারপর আম্মুর সামনেই কবিতাকে পাজা কোলে তুলে নিতেই কবিতা যেন অবাকের চরম সীমায় পৌঁছে গেল। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই লোকটা ওকে কোলে উঠিয়ে নেয়। তারপর রুমের দিকে যেতে আরম্ভ করে। ঈশানের এরকম কর্মকাণ্ডে কবিতা ভয় পেয়ে ওর গলাটা জড়িয়ে ধরে। কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল ছেলেটার দিকে। তারপর একটা সময় আমতা আমতা করে বলতে লাগলো, না মানে আসলে বলছিলাম কি, আমাকে ছেড়ে দিন, আমার খুব লজ্জা লাগছে এরম করে থাকতে। কোনো ছাড়াছাড়ি নেই। আমি যেভাবে নিয়ে যাচ্ছি না, তুই আমার কাছে সেভাবেই থাকবি, আর একটা কথা বলবি না। ঈশান কবিতাকে রুমে নিয়ে আসলো। তারপর ধপাস করে পেটে ফেলে দিতেই কবিতার কোমরে হাত দিয়ে বেশ খানিকটা ব্যথায় কুকিয়ে উঠে বলতে লাগলো, ও মা গো, কোমরটা গেল গো। তুমি না খুবই পচা, খুবই বাজে। তুমি আমার কোমরের অবস্থা খারাপ করে ফেলেছো, তোমার কোনো ভালো হবে না দেখো। কবিতা ঈশানকে রাগের মাথায় তুমি করে বলে ফেলেছে। বলে ফেলার পরই লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারপর দাঁত দিয়ে জিভটা কামড়ে ধরে বলতে লাগলো, সরি সরি, আর কখনো তুমি করে বলবো না। আমি বুঝতে পারিনি তুমি করে বলে ফেলবো, আমাকে আমাকে মাফ করে দিও প্লিজ। ঈশান কবিতার এরকম কর্মকাণ্ডের জন্য ফিক করে হেসে ফেলল। মেয়েটা লজ্জায় মুখ লুকিয়ে নিতে দৌড়ে ব্যালকনিতে চলে গেল। দিন এগোচ্ছে, ঈশানেরও কবিতার প্রতি কেমন যেন দুর্বলতা বাড়ছে, যার জন্য কবিতার উপর রাগও করতে পারছে না। এক প্রকার রাগ দেখাতে গেলেই উল্টো রাগটা ভুলে যেতে হচ্ছে। অনেক চেষ্টা করেও ঈশান কবিতার উপর রাগ করতে পারছে না। ওর তো রাগ করার কথা ছিল, কবিতাকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করতে ইচ্ছে করলেও কেন জানি করতে পারছে না। এরকম একটা মিষ্টি মেয়েকে কেউ ঘৃণা করতে পারবে বলে ঈশানের মনে হয় না। এক সপ্তাহের মধ্যে ওদের বাসার সকল ফর্মালিটি শেষ হলো। আপুর বিয়েটা নিয়ে যত ঝড় ঝামেলা ছিল সবই শেষ হয়েছিল। এর মাঝে আপু আবার একদিনের জন্য এসেছিল, তারপর আবার চলে গেছে। আজকে একটু কাজকর্ম শেষ করে ঈশান বাইরে বেরোবে ভাবছে। যেই ভাবা সেই কাজ। ফ্রেন্ডের সাথে বেরোনোর জন্য বাইরে গেল। তারপর গিয়ে ওদের সাথে দেখা করলো। ওরা এসে অনেকেই বসে আছে। ঈশান সবার সাথে আড্ডায় বসতেই বন্ধুরা বলতে আরম্ভ করলো, কিরে জামাই, কেমন আছিস? তুই তো বউ পেয়ে বাসা থেকে বের হতে ভুলে গেছিস। আর হবারই কথা, এরকম সুন্দরী একটা বউ পেলে তো কেউ বের হতেই চাইবে না। সেটাই, এত সুন্দরী একটা বউ থাকতে কি বের হতে ইচ্ছা করে নাকি? তোরা থামবি? ওকে বলতে দে। ছেলেটার উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে আর তোরা আজে বাজে কথা বলছিস। ঈশান, তুই ওদের কথাতে কান দিস না। মেয়েটা বড্ড বেশি ভালো, তোকে বিয়ে করে ভালো থাকার চেষ্টা করছে, তুই ওকে মেনে নে। আমি জানি তুই মন থেকে কিছুই মানতে পারছিস না, কিন্তু আজ বাদে কাল দেখবি সবটা ঠিক হয়ে যাবে। আর মেয়েটা অনেক ভালো রে, তোর সাথে ভালো থাকবে। তোরা কি বলছিস? তোদের মাথা ঠিক আছে? একটা কাজের মেয়েকে বিয়ে করেছে, আর এইসব সারা এলাকা ভরে বলতে পারবে? যেখানেই যাবে সেইখানেই সবাই ওর প্রতি আঙুল তুলবে। তার উপর সবাই বলবে কাজের মেয়েকে শেষ পর্যন্ত বিয়ে করেছে। এই ঘটনাটা এত সহজ তোরা মনে করছিস? তোরা যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। তাহলে এখন আমাকে কি করতে বলছিস? ওকে ডিভোর্স দিয়ে দিতে বলছিস? ডিভোর্স দিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? তুই কি ওর কথাতে পাগল হলি? ও একটা মজা করে কথা বলেছে, তার জন্য ডিভোর্স দিতে হবে? তুই কি ওর কথাতে পাগল হলি? ও একটা মজা করে কথা বলেছে, তার জন্য ডিভোর্স দিয়ে দিতে হবে? তাছাড়া ডিভোর্স দিয়ে তুই অন্য কারোর সঙ্গে ভালো থাকার চেষ্টা করলি, কিংবা অন্য কাউকে ভালোবাসলে, সে যদি তোকে ভালো না বাসে, কারোর সাথে সম্পর্ক নষ্ট করে দিয়ে কেউ ভালো থাকতে পারে না ঈশান। তোকে যেটা বলছি সেটা শোন, তুই ওদের কথাই কান দিস না। আজ বাদে কাল দেখবি ঠিকই এই মেয়েটার সাথে তুই ভালো থাকবি। সেটাই তোর সব কিছুতেই বাড়াবাড়ি। একটা মেয়েকে ঈশানে এত বাজে পরিস্থিতির মুখে থেকে বাঁচিয়েছে, আর তুই বলছিস তার সাথে ডিভোর্স দিয়ে দিতে?
এটা কিন্তু তোর একদমই বাড়াবাড়ি। দেখ আলামিন, তুই যদি ভালো কাজে মানুষকে সাহায্য সহযোগিতা না করতে পারিস তাহলে করতে হবে না। তারপরেও মানুষকে এরকম বাজে চিন্তাভাবনা আর উল্টাপাল্টা কথা বলিস না। তোর এই সকল কর্মকাণ্ডের জন্য কিন্তু আমাদের মাঝে অনেকেই তোকে পছন্দ করে না। অনেকেই এসবের জন্য আমাদের সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করেছে। তোর এই চিন্তাভাবনাটা আজকের পর থেকে আর করবি না। আর যদি করিস তাহলে আমাদের সাথে আসবি না তুই। কারণ জানিসই তো, এক বালতি গরুর দুধের মধ্যে সামান্য একটু চনাও কিন্তু পুরো দুধটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই এরকম ভালোর মাঝে একটা খারাপই কিন্তু যথেষ্ট মানুষের খারাপ করার জন্য। হয়েছে হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। আমি একটু মজা করে বলেছি, না বলেছি তাতেই তোদের এত চলছে। আর তোরা আমাকে এইসব কথা বলতে আরম্ভ করলে, দুদিন বাদে যখন মানুষ এইসব নিয়ে কথা তুলবে তখন নিজে থেকেই দেখবি ঈশান ওই মেয়েটাকে ডিভোর্স দিবে। তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ। তোকে আমার চোখের সামনে দেখতে ইচ্ছা করছে না। একটা দোটানের মধ্যে আছি, তার উপর আবার এইসব আলবাল ঝোল বলে ঝামেলা বাড়াচ্ছিস। ভালো কথা বললে তো তোমার কানে যাবে না, তাই না? আমি ভালো বলেছি বলে এখন তোমার কাছে খারাপ মনে হচ্ছে। দিন শেষে এটাই ভালো বলে মনে হবে, দেখবে। দরকার নেই তোর এই ভালো উপদেশ দেওয়ার। আমার চোখের সামনে থেকে চলে যা। এই জন্যই আমি আড্ডায় আসতে চাইছিলাম না। তোদের জোড়াজুড়িতে আমাকে আসতে হয়েছে। তোর এসব আজগুবি কথাবার্তা আমার মোটেও পছন্দ না। তোরা জানিস না, এরপর থেকে যদি ডাকতে হয় আমাকে একা ডাকবি। যদি কিছু বলতে হয় সেটার জন্য একা ডাকবি। যার প্রয়োজন হবে তেমন করে ডাকবি, কিন্তু ওর সামনে আর ডাকবি না। ওর এসব ফালতু কথা আমার মোটেও পছন্দ না। কবিতার সম্পর্কে এসব আজে বাজে কথা ঈশান শুনতে পারছে না, সেটা ভেবেই ওর বাকি বন্ধুরা অনেকটা খুশি হলো। তারপর সন্ধ্যার মুখে ঈশান বাসায় আসলো। বাসায় এসে দেখলো কবিতা আম্মুর সাথে ডাইনিংয়ে বসে কথা বলছে। ঈশান রুমে আসতেই কবিতা পেছন পেছন দৌড়ে রুমে আসলো। তারপর একটা টাওয়াল এগিয়ে দিতে ঈশান সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই দেখলো কবিতা দাঁড়িয়ে আছে। ঈশান নিচে যেতে গেলে কবিতা পেছন পেছন দৌড়ে আসলো। তখন ঈশান ডাইনিংয়ে এসে একটা ঝাড়ি দিয়ে বলতে লাগলো, কি সমস্যা তোর? পেছন পেছন দৌড়াচ্ছিস কেন? ওষুধ খেয়ে পড়ে তারপর হাত পাটা ভাঙলে তখন আমাকে তোর মতো দৌড়াদৌড়িতে করতে হবে, সেটা বুঝতে পারছিস? কি সমস্যা কি তোর? না মানে আম্মু বলেছিল যে আপনি বাসায় আসলে যেন আপনার আশেপাশে থাকি, আর আর স্বামীর আশেপাশে থাকলে নাকি সেটাতে স্বামী খুশি হয়। সেজন্যই কখন কি লাগে না লাগে তাই জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু সাহস করে। তুই কি এই বাসার কাজের মেয়ে? না, এখন তো নই, এখন এই বাড়ির বউ। তাহলে তোর এরকম কর্মকাণ্ডকে কিন্তু আমি প্রচণ্ড পরিমাণে অবাক হচ্ছি। তোকে বলেছি না এরকম পাগলামি করা বন্ধ কর। এটা আবার পাগলামি করার কি হলো? হাজব্যান্ড বাসায় আসলে তার আশেপাশে আসবো না, এটা কেমন কথা? যদি না আসি তাহলে আমাদের মাঝে ভালোবাসাটা হবে কি করে? ঈশান কবিতার এরকম কথাতে ফিক করে হেসে ফেলল। অবাক হলো মেয়েটা, কি বলল ভেবে, আবার পরক্ষণেই চুপ করে গেল। কিছুক্ষণ বাদে কবিতা সেখান থেকে চলে গেল। ওর জন্য কফি করে এনে দিলে ঈশান খেতে লাগলো। ঘণ্টাখানিক বাদে নাস্তা তৈরি করে আনলে ঈশান বলতে লাগলো, একটু বাদে আমি ডিনার করব, এখন নাস্তা করার সময়। এতক্ষণ লাগে কেন নাস্তা তৈরি করতে তোর? আপনি তো বললেন যেন আমি কিচেনে না যাই, এখন আবার আপনি বলছেন দেরি কেন হলো? এই জন্যই বলেছিলাম যে বাইরের মানুষ দিয়ে কাজ করাতে হবে না, কিন্তু আমার কথা শুনলে তো। সব বিষয়ে এত কথা তুলবি না, তুই চুপচাপ বসে থাকবে। আর কিছু খেতে ইচ্ছা করলে যা গিয়ে নিয়ে আয়। ঈশানের কথাতেই কবিতা মাথা নিচু করে ওর পাশে বসে রইল। ঈশান আর চোখে বারবার মেয়েটার দিকে তাকাচ্ছে। নীল থ্রি পিসে মেয়েটাকে অসম্ভব রকমের কিউট লাগছে। হাত ভর্তি চুড়ি পরেছে মেয়েটা। ঈশান আগাগোড়াই এগুলো পছন্দ। সেটা কবিতা জানলো কি করে? কারণ বিয়ের পর থেকে দেখছে মেয়েটা হাত ভর্তি কাচের চুড়ি পরছে। ঈশানের ইচ্ছে ছিল বড় ঘরে বিয়ে করার, কিন্তু সেটা হয়নি। সেজন্যই হয়তো মেয়েটাকে কোনো কিছু গিফট করেনি। কবিতার এরকম কর্মকাণ্ডের জন্য ঈশান অনেক বেশি অবাক হয়েছিল। এটা ভেবে মেয়েটা আবার জানলো কি করে যে ওর চুড়ি পছন্দ, কিন্তু আবার পরক্ষণেই ছেড়ে দিয়েছে। ভেবেছে হয়তো এটা আপু বলেছে। যাই হোক, মাসখানেক পরের ঘটনা। এখনও দুজনের মাঝে আকাশ পাতাল তফাৎ। ঈশান এখনও বেডে শোয় আর কবিতা নিচে কিংবা সোফায় ঘুমায়, যার জন্য দুজনের মাঝে দূরত্বটা রয়েই গেছে। কয়েকদিন পর সেদিন হলো কি,
ঈশানের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে ইনভাইট করলো। ঈশান আবার সেখানে কবিতাকে নিয়ে যায়নি, মানুষ হাজারটা বাজে কথা বলবে বলে। কবিতাকে এরকম একটা পরিস্থিতিতে ঈশান ফেলতে চায়নি, আর নিজেও পড়তে চায়নি। কবিতার জন্য যতবার কথা শুনতে হয়েছে, লোকটা ততবার রেগে গিয়েছে। পার্টিতে যাওয়ার পর ঈশান বুঝতে পারল অনেকেই ড্রিঙ্ক করছে। বন্ধুদের থেকে নিজের বউয়ের আর বিয়ের বিষয়ে হাজারটা কথা শুনে শেষ পর্যন্ত ঈশান রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। সবার সামনেই ড্রিঙ্কের গ্লাস থেকে খেতে আরম্ভ করলো। এর মাঝখানে ঈশানের বাকি বন্ধুরা অন্য দিকটায় চলে গেলে ঠিক তখনই আলামিন ওদের কাছে আসে, আর এসেই বলতে লাগলো, কি হলো জামাই, এখন আবার এগুলো খাওয়া হচ্ছে কেন? তুমি না ভদ্র ছেলে, তোমাকে দিয়ে এগুলো মানায় নাকি? তুমি খামোখা নিজেকে কষ্ট দিচ্ছ। শোনো আমি কি বলি, যেটা হয়েছে সেটা ভুলে যাওয়ার চেষ্টা করো। আর তোমার মতো একটা ছেলে ওরকম একটা মেয়েকে কি ডিজার্ভ করে নাকি? কখনোই না। তাহলে তুই আমাকে কি করতে বলছিস? সত্যি করে বলতো, তোর হাব ভাব কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। ওরকম একটা মেয়েকে শুধু ভোগ করা যায়, তাছাড়া তার সাথে সংসার করা নো ওয়ে। আমি হলে প্রথম দিনই ওর থেকে এরকম কিছু নেওয়ার চেষ্টা করতাম। তাছাড়া দেখতে কিন্তু হ্যাপি হট ওই মালটা। ওর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হওয়াটা খুব বেশি টাফ হবে না। তারপর মেয়েটা তোমার বউ ভাবছে নিজেকে, তুমি চাইলেই ওর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হতে পারো আর নিজের চাহিদাটা পূরণ করতে পারো। যেহেতু এখন বউ, আজ বাদে কাল ছুঁড়ে ফেলে দিলেই হবে। ঈশান আর একটু কন্ট্রোল করতে পারল না, হাতের ড্রিঙ্কসের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। তারপর পড়ে যেতে নিলে ওর সেই বন্ধুকে ধরে একদম বাসা পর্যন্ত এনে ছেড়ে দিল। যাবার সময় আবারও কতগুলো কুবুদ্ধি আর বদবুদ্ধি ওর মাথায় ঢুকিয়ে দিয়ে গেল। ঈশান যেন তাতেই তেতে উঠল। বাসার কলিং বেল দিতেই এর মাঝখানে কবিতা দৌড়ে আসলো। দরজা খুলে দিয়ে ঈশানকে এই অবস্থাতে দেখে অনেকখানি ভড়কে গেল। তারপর ছেলেটা ধুলতে ধুলতে ভেতরে ঢুকলো। কবিতা এসে ওকে ধরতে গেলে ঈশান নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতে কোনো কাজ হলো না। উল্টো নিজেই পড়ে যেতে নিলে তখন কবিতা জোর করে এসে ওর একটা হাত কাঁধের উপর রেখে দিয়ে তারপর ধরে ধরে রুমের দিকে নিয়ে আসলো। রুমে এনে ছেলেটাকে শুইয়ে দিয়ে গা থেকে ব্লেজার, তারপর একে একে ঘড়ি, তারপর পা থেকে জুতো সবটাই খুলে দিল। ঈশান ড্রিঙ্ক করেছে সেটা কবিতা বুঝতে পারছে, কারণ গন্ধে মেয়েটার গা গুলিয়ে উঠছে। কবিতার এরকম একটা গন্ধের মধ্যে থাকাটাও দায়ী। কবিতা ঈশানের গায়ে একটা চাদর টেনে দিয়ে যখনই চলে যেতে নিবে তখনই ছেলেটা ওর হাতটা ধরে ফেলে। তারপর হ্যাঁচকা টান দিতেই কবিতা হুড়মুড়িয়ে ঈশানের বুকের উপর পড়ে যায়। যখনই নিজেকে সামলে নিতে যাবে তার আগে ঈশান ওর কোমর জড়িয়ে ধরে দুই হাতে, তারপরও বুকের উপর টেনে এনে ওর ঘাড়ে আর গলায় চুমু খেয়ে বলতে আরম্ভ করে, কোথায় যাচ্ছিস বউ? আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না তুই। তোর আমার আদর না পেতে ইচ্ছে করলেও আমার যে তোর আদরটা খুব বেশি প্রয়োজন আজকে। আমি তোকে মন ভরে আজকে আদর করতে চাই। জান প্লিজ আমাকে বাধা দিস না। আমি না তোর হাজবেন্ড, তোর উচিত আরও আমাকে ভালোবাসার সাহায্য বল। ঈশানের এরকম কথা দিয়ে কবিতা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল। তার মাঝখানে ঈশান মেয়েটার ঠোঁটের সাথে ঠোঁট ছোঁয়ালো। কবিতা চোখ মুখ কুঁচকে গেল। ঈশান ওর বুকে দুই হাত রেখে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ছেলেটার ভেতর যেন আজকে একটা কামুকতা কাজ করছে। ঈশান কবিতার ঠোঁটে মিনিট 5 যাবৎ অত্যাচার চালালো। তারপর ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে গলায় আর ঘাড়ে নাক ডোবাতেই কবিতা এক হাতেই ঈশানের টি শার্টটা খামচে ধরল, আরেক হাতে বুকের উপর রেখে হাঁসফাঁস করতে লাগলো। ঈশানের উষ্ণ নিঃশ্বাস, তার উপর ঠোঁটের অবাধ্য বিচরণ যেন ওকে পাগল করে তুলছিল। মেয়েটা ভাবতেও পারেনি আজকে নেশার ঘরে ছেলেটা এসে এরকম করে আদর করবে। আজ বাদে কাল আবার সবসময় মিথ্যে হয়ে যাবে না তো? কিন্তু কবিতা এই মুহূর্তে চাইলেও ঈশানকে সরাতে পারছে না, কারণ ছেলেটা ওকে দুই হাতে জাপটে জড়িয়ে ধরে রেখেছে। এর মাঝে কবিতা বুঝতে পারল ঈশান ওকে বেঁধে শুইয়ে দিচ্ছে, তারপর নিজেই ওর উপরে উঠে যায়। তারপর যেটা হবার সেটাই হলো। নেশার ঘোরে ঈশান কবিতা শরীর থেকে সব কাপড়গুলো টেনে খুলে ফেলল। তারপর নিজের টি শার্ট আর যা যা ছিল সবটাই খুলে ছুঁড়ে ফেলে দেয়। দুই মানবী উন্মুক্ত হলো। নেশার ঘোরে হলেও ঈশান আলিঙ্গন করলো কবিতাকে, নিজের বাহুতে আবদ্ধ করে নিল। কবিতাকে ঈশানের ঠোঁটের আর পুরুস্পর্শে কেঁপে উঠল। দুই হাতে শক্ত করে
আঁকড়ে ধরার চেষ্টা করলো। না চাইতেও লোকটাকে এত শক্ত করে আঁকড়ে ধরেছে, যার জন্য ওর নখের আঁচড়গুলো ঈশানের পিঠটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। কবিতা থাকতে না পেরে চোখের জল ছেড়ে দেয়। একসময় চোখজোড়া বন্ধ করে নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কবিতা জানে না আজকের এই ভালোবাসাটা ঠিক কত দিনের জন্য কিংবা কতটুকু মুহূর্তের জন্য, তবে এই ভালোবাসাটা যে কবিতা ভুলতে পারবে না। ঈশান ঘণ্টাখানেক যাবৎ মেয়েটার ওপর রোম্যান্টিক টর্চার করতে লাগলো, যার জন্য কবিতা চেয়েও নিজেকে সামলে রাখতে পারল না, কারণ উত্তেজনাটা এরকম পর্যায়ে গিয়েছিল যার জন্য নিজেকে আটকে রাখতে চাইলেও পারল না কবিতা। স্বামী নামক মানুষটাকে মেনে নিয়েছিল সেই বিয়ের দিন থেকেই। জানি না এই ভালোবাসাটা পাওয়ার আর কখনো সুযোগ কিংবা সৌভাগ্য হবে কিনা, তাই নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখলো লোকটাকে। প্রচণ্ড পরিমাণে কষ্ট হলো কবিতার। একটা সময় ঈশান ওর বুকের মধ্যে এই শরীরটা এলিয়ে দিয়ে বুকের মধ্যে মুখটা গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমিয়ে পড়ার আগে যে কি করেছে সেটা হয়তো এখন টের পাচ্ছে না। আর কাল যখন বুঝতে পারবে তখন কি হবে সেটা নিয়েই হয়তো কবিতার মনে একটা শঙ্কা দানা বেঁধেছে। কবিতা এই মুহূর্তে এক হাতে ঈশানের পিঠে জড়িয়ে ধরে রেখেছে, আর এক হাতে চুল নিয়ে খেলা করছে। কবিতা বারবার করে লোকটার দিকে তাকাচ্ছে আর ততবারই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আবার পরক্ষণেই ওর চুলের ভাঁজে কপালে গালে চুমু খাচ্ছে। কবিতার এরকম কর্মকাণ্ডের ঘুমের মাঝে ঈশান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। জেগে থাকলে কখনোই যে মানুষটা ওর কাছে আসতো না। বিয়ের প্রথম দিন এসেছিল, তখন হয়তো এরকম কিছু হতো, কিন্তু তারপর ঈশান বুঝতে পেরে ওকে দূরে সরিয়ে দিয়েছিল। পরদিন সকালে যখন কবিতার ঘুম ভাঙল, বুঝতে পারল যে পুরো শরীরটা ব্যথায় জর্জরিত। আর ঈশান যখন উঠল তখন মেয়েটার সাথে নিজেকে লেপ্টে থাকতে দেখে এই কবিতাকে অনেক বকাঝকা করলো। তারপরও কবিতার কোনো আফসোস হলো না। ও ভাবল স্বামী নামক মানুষটার ভালোবাসাটা তো পেয়েছে, একদিনের জন্য হলেও। এই ভালোবাসার স্মৃতিটা নিয়ে ও সারা জীবন কাটিয়ে দিতে পারবে। তবে জানে না এই বাড়ি ওর কতদিন আশ্রয় হবে। কবিতা মনে প্রাণে চায় এখানে থেকে যাবার জন্য। যাই হোক, সেদিন দুপুরের দিকে কবিতা রান্না করছিল। এর মাঝে ঈশানের আপু আর দুলাভাই আসে। কবিতা ওদের দেখে দৌড়ে আসে আর আপু ওকে জড়িয়ে ধরে, কিন্তু কবিতার গাটা গরম গরম লাগছিল, তাই কবিতা জোর করে ছাড়িয়ে নিল। আপু ওর দিকে অবাক চোখে তাকাতেই তখন কবিতা বলতে লাগলো, আপু, আমি কিচেনে ছিলাম আর শরীরে ঘাম লেগে আছে, তোমার অসুখ লাগবে। তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আসছি, তোমার সাথে গল্প করব। আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। সারাদিনই তো কাজ করিস, এখনও কি তোকে সেই কাজের মেয়ের মতো খাটতে বলেছে কেউ? খামোখা এসব কিছু না করে এখন আমাদের সাথে আয়, গল্প করবি। কাজের লোকজন যারা আছে ওরা কাজ করবে, তুই এখন আয় আমার সাথে। ঠিক আছে, আমি নাস্তা নিয়ে আসছি, তোমরা যাও গিয়ে ফ্রেশ হও, আমি এক্ষুনি আসছি। আপু আর দুলাভাই চলে যেতে কবিতা আর নাস্তা তৈরি করে নিয়ে আসে, তারপর ওদের সামনে রাখলো। কবিতার শরীরটা সকাল থেকেই কেমন খারাপ লাগছিল, তার উপর কেমন যেন একটা মাথা ঘোরাচ্ছে, ভালো লাগছে না কিছুই। কোনো রকমেই খেয়েছিল, বমি বমি ভাব হলো। কবিতা জানে একদিনেই যে এরকম কিছু হওয়া সম্ভব না। আর সেদিন যে ছেলেটা ওর সাথে জোর জবরদস্তি করেছিল, তবে তেমন কিছু করতে পারিনি, তাহলে এরকমটা হচ্ছে কেন? সারাদিন আপুর সাথে কথা বলে তারপর সন্ধ্যায় ঈশান বাসায় আসলে ওর দেখাশোনা করতে লাগলো কবিতা। রাত 12টা পর্যন্ত সবার সাথে আড্ডা দিয়ে কথা বলে রুমে এসেছে। এর মাঝখানে ঈশান এসে বেডে শুতেই কবিতা গিয়ে সোফায় শুয়ে পড়তে গেলে ঈশান তখন জোর করে ওকে বেডে শুয়ে দিতে বলতে লাগলো, তোকে সোফাতে গিয়ে শুতে হবে না, এখানে শুয়ে পড় কবিতা। কবিতা কথা না শুনলে ঈশান ওকে একটা জোরে সোরে ধমক দিতেই কবিতা গিয়ে বেডে শুয়ে পড়ল। ঈশানের পাশে শুতেই ছেলেটাও শুয়ে পড়ল। মাঝরাতে কারোর কাঁপাকাঁপির শব্দে ঈশানের ঘুম ভাঙে। তারপর উঠে বসে দেখে, পাশে তাকিয়ে দেখে কবিতা অনেকটাই কাঁপছে। এরকম কিছু দেখে ঈশান এবার তাড়াহুড়ো করে ওর গায়ের উপর একটা কম্বল চাপিয়ে দিল, কারণ ততক্ষণে ঈশান কবিতার শরীরে টাচ করেই বুঝতে পারল জ্বরে মেয়েটার শরীরটা একদম পুড়ে যাচ্ছে। এই মুহূর্তে ঈশান কি করবে জানে না, তবে মেয়েটাকে দেখে মায়া হচ্ছে। মেয়েটা বিড়বিড় করে কী সব কথা বলছে। যাই হোক, কিছুক্ষণ যাবার চেষ্টা করেও কবিতার জ্ঞান ফেরানো গেল না, কারণ জ্বরের ঘরেই হয়তো মেয়েটা বিড়বিড় করছিল। তারপর অনেকক্ষণ যাবৎ মাথায় জলপট্টি দিল ঈশান, কিন্তু তাতেও কোনো কাজ হলো না।
সে বালতিতে করে পানি এনে মাথাটা এগিয়ে বেডে এক সাইডে এনে মাথায় বেশ কিছুক্ষণ পানি দিতে কবিতার সালোয়ারটা ভিজে গেল, যার জন্য ঈশান এবার পড়ে গেল বিপাকে। আম্মুকে ডাকবে কিনা এই মুহূর্তে সেটাই ভাবতে লাগলো। আম্মুকে ডাকলে হয়তো বকাঝকা করবে, তাই আপুকে কয়েকবার কল করলো। রিসিভ করতে ঈশান বলতে লাগলো, আপু একটু রুমে আসবে? কবিতা না অনেক জ্বর এসেছে, কি করবো বুঝতে পারছি না। এই মুহূর্তে ডক্টর পাওয়া যাবে না, রাত 3টা বাজে। তুমি যদি একটু আসতে তাহলে ভালো হতো। আপুকে কথাগুলো বলেই ঈশান ফোনটা কেটে দেয়। একটু বাদেই আপু এসে ওর রুমে ঢোকে। তারপর কবিতাকে ভেজা অবস্থায় দেখেই তাড়াহুড়ো করে এগিয়ে আসতেই ঈশান একটা 3 পিস আপুর হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, ওর শরীর থেকে ভেজা সেলোয়ারটা পাল্টে দাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর এমনিতেও গাবাগাবি করছে, তার উপর আবার ঠান্ডা লাগলে আরও ঝামেলা হবে। আপু হাসি মুখে গিয়ে ভাইয়ের বউয়ের সালোয়ারটা চেঞ্জ করে দিল। ঈশান বাইরে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সুইটি আপু বাইরে আসলো। তারপর এসেই ঈশানকে একটু ডাকতেই ছেলেটা যখনই আপুর দিকে ফিরে দাঁড়ালো, তখন সুইটি আপু এমন কিছু করবে ঈশান ভাবতে পারেনি। কারণ রাগের মাথায় কষে একটা থাপ্পড় বসালো ওর গালে। ঈশান অবাক হয়ে আপুর দিকে তাকাতেই এবার আপু বেশ খানিকটা রাগী কণ্ঠে ঈশানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু একটা মেয়ের জ্বরের সুযোগ নিয়ে তার উপর এরকম মানসিক টর্চারটা তুই কি করে করতে পারলি? ওর পুরো শরীরে দাগ দিয়ে ভর্তি, এমন একটা কাজ তুই করেছিস সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। জানোয়ারের মতো মেয়েটার সাথে ব্যবহার করছিস। বউ হলে কি তার গায়ে এরকম করে হাত তোলা যায়? তুই যে ওকে ভোগ্যের সামগ্রী ভেবেছিস সেটা আমি খুব ভালো করে জানি। তোদের সম্পর্ক যে ঠিক নেই সেটাও আমি জানি, কারণ তোর কথাবার্তায় বলে দিচ্ছিল যে তুই ওকে ভালোবাসা তো দূরে থাক, এখনও মেনে নিতেই পারিসনি। তাহলে সেদিন আমার কথাতে বিয়েটা করার কি খুব বেশি প্রয়োজন ছিল? আপুকে উপর দিয়ে ভালোবাসাটা খুব দেখাতে পারিস, অথচ আপুর কথাটা মানতে পারিস না। তোর ওকে পছন্দ না, ওকে বিয়ে করবি না সেটা বলে দিলেই হতো। কিন্তু বিয়ের পর এরকম শারীরিক চাহিদা আর ফিজিক্যালি টর্চার করাটা কি খুবই দরকার ছিল? এগুলো করলে কি একটা মেয়ের কাছে ভালো হওয়া যায়? আজকে ওর শরীরের এই দাগগুলো দেখে আমি বুঝতে পারছি আজ নয়তো কাল তুই এরকম কিছু করছিস, তাই না? তোর এরকম কর্মকাণ্ড দেখে আমার সন্দেহ হচ্ছে তুই আমার ভাই কিনা। আমার তো লজ্জা লাগছে এটা ভেবেই যে তুই কি না এরকম একটা কাজ করেছিস। ওহ, বুঝেছি, কবিতা কাজের মেয়ে বলে ওর কোনো অধিকার নেই তোকে ভালোবাসার, তাই তো? লজ্জা করে না একটা মেয়ের সাথে এরকম সিন ক্রিয়েট করতে? আপু রাগের মাথায় ভাইকে হাজারটা কথা বলল। শেষে যাবার সময় আবারও আরেকটা থাপ্পড় দিয়ে চলে গেল। ঈশান রুমে আসলো। কবিতা বেডের সাইডে বালিশে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। ঈশান তখন এসে ওর পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল। পরদিন সকালে যখন কবিতার ঘুম ভাঙে, উঠে বসতেই বুঝতে পারে শরীরটা প্রচণ্ড ব্যথা। তারপর দেখতে পেল যে ওর সালোয়ারটা চেঞ্জ। কবিতা ভাবলো আজকে রাতেও হয়তো ঈশান ওর সাথে এমন কিছুই করেছে। কবিতার বুঝতে বাকি রইল না যে জ্বরের ঘরে এরকম একটা কাজ করলো লোকটা। জ্বর শরীরেও ওকে ছাড় দেয়নি মানুষটা। ঈশান উঠে বসলো, কারণ কবিতা ঈশানের বুকের মধ্যে ছিল। নিজেকে ছাড়িয়ে নিতেই ঈশানের ঘুম ভেঙে যায়। কবিতা উঠে ওয়াশরুমের দিকে যেতে গেলে তখনই ঈশান ওর হাত ধরে টেনে বেডে বসালো আর বলতে লাগলো, কবিতা বিশ্বাস কর, কাল রাতে আমাদের মাঝে কিছুই হয়নি। আগের দিন নেশা করে এসেছিলাম বলে এরকমটা হয়ে গেছে, কিন্তু কাল জ্বর এসেছিল তাই তোর মাথায় পানি ঢালতে গিয়ে শরীরটা ভিজে গেছিল। তারপর আপুকে দিয়ে তোর শরীরে ভেজে সালোয়ারটা পাল্টে দিতে বলেছি, কিন্তু আমি কিছু করিনি, বিশ্বাস কর। আমি তাতে কিছু মনে করিনি। তুমি বিয়েটা মানো কি না মানো তাতে আমার কিছু যায় আসে না। তবে বিয়ের পর থেকে আমি তোমাকে হাজব্যান্ড হিসেবে মানতে শুরু করেছি। তোমার অধিকার ছিল আমাকে ভালোবাসা, তাই বেসেছ। এরকম করে কজনই বা সৌভাগ্যবান হয় এত বড় লোকের ছেলের বউ হওয়ার। আমি এত বড় ভাগ্য নিয়ে আসিনি যার জন্য তোমার বউয়ের স্বীকৃতি পাবো। আমি এটা নিয়ে ভাবি না। ঈশান কিছু বলার আগেই কবিতা সেখান থেকে চলে যায়। ছেলেটা তবদা খেয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল। কি বলে গেল ওকে কবিতা? ঈশান সেদিন দুপুরে কবিতাকে নিয়ে ডক্টরের কাছে গেল। আপুর মতো সেই ডক্টরও একই কথাই বলল, মেয়েটাকে ফিজিক্যালি হ্যারাসমেন্টটা কম করতে, আর এরকম করে টর্চারটা না করলেই নয়।
ঈশান বেশ খানিকটা লজ্জা পেল। সেদিন দুপুরে বাসায় খাওয়া দাওয়া করার পর ঈশান কবিতাকে রেখে একটু বেরোলো। তারপর সন্ধ্যার মুখে যখন বাসায় আসলো, দেখতে পেল কবিতা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঈশান ভাবলো এই মুহূর্তে কবিতার কাছে গিয়ে একটা সরি বলে দেওয়া দরকার। এতদিন মেয়েটার সাথে যা নয় তাই ব্যবহার করেছে। তাছাড়া বিয়ে করা বউকে আর কতদিনই বা এরকম দূরে দূরে রাখবে। কথাগুলো ভেবেই ঈশান কবিতার পেছনে এসে দাঁড়ালো। তারপর প্রথম দিনের মতো আজকে অনিচ্ছাকৃত না হলেও ইচ্ছাকৃতভাবেই 2 হাতে পেটের উপর রেখে তারপর গলায় ঘাড়ে আর গলায় নাক ডুবিয়ে দিল। সাথে সাথে কবিতা চমকে উঠল। ঈশানকে ছাড়িয়ে নিয়ে ফিরতে গেলে তখন ঈশান ওকে আরেকটু শক্ত করে চেপে ধরে গলায় চুমু খেয়ে তারপর পেটের উপর 2 হাতে স্লাইড করে দিয়ে বলতে লাগলো, ভয় পাস না কবিতা, আমি আজকে ইচ্ছে করে তোর কাছে এসেছি। আমার বউটাকে যে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি যে এমন করে তার মায়ে পড়ে যাব আর ভালোবেসে ফেলবো। আমাকে মাফ করে দে বেবি, আমি না তোকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস কর। আমি কালকে রাতে আপুর সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি তোর উপর অন্যায় করেছি এতদিন, আর কখনো এরকমটা হবে না। তোকে এখন থেকে অনেক বেশি ভালোবাসবো, দেখিস জান। ঈশানের কথার কোনো জবাব দিল না কবিতা। ঈশান তখন আদরের মাত্রাটা বাড়াতে লাগলো। একটা পর্যায়ে ঈশানের ঠোঁটে মাতাল করা স্পর্শ আর নারী অবয়বে অবাধ্য হাতের বিচরণের কারণে কবিতা পাগলের ন্যায় হাঁসফাঁস করছিল। একটা পর্যায়ে থাকতে না পেরে ঈশানের দিকে ফিরে ওকে 2 হাতে জাপটে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। ঈশানকে জোর করে ছাড়িয়ে নিয়ে সারা মুখে চুমু খেলো। চোখের পানি ঠোঁট দিয়ে শুষে নিয়ে ঠোঁটে ঠোঁট জোড়া মেশাতেই কবিতা ঈশানের চুলগুলো 2 হাতে আঁকড়ে ধরল। মেয়েটা যেন এই সময়টারই অপেক্ষা করছিল। ঈশান এক হাতে কবিতার কোমর জড়িয়ে ধরে মেয়েটাকে কিস করতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।